চুপ কর না হৃদয়, পুরনো কাসুন্দি ঘেটে কি লাভ? আমি তো সৌরভ ভাইকে বলিনি আমার জন্য অপেক্ষা করতে। সে যদি এখন এরকম করে তাতে আমার কোনো কিছুই করার নেই। আর আমি সম্পর্কে জড়াতে ভয় পেতাম, এটা ঠিক। তবে যাকে বড় ভাইয়ের সম্মান দিতাম তাকে নিয়ে অন্য কিছু কল্পনা করা আমার জন্য অপ্রীতিকর। হ্যাঁ, সেই বিতু ইনসিয়া শেষমেশ সম্পর্কে জড়িয়ে গেল। সিয়াকে জয় করা সহজ ছিল না, আমাকে বেশ স্ট্রাগল করতে হয়েছে। সিয়া যে কঠিন হৃদয়ের মেয়ে সেটা আমিও বেশ ভালো করেই জানি। আপনার সাথেও? আচ্ছা ব্রাদার, সত্যি করে একটা কথা বলুন তো, সিয়া কি আপনার সঙ্গেও পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করে? হৃদয়ের কথা শুনে আয়ান ইনসিয়ার দিকে তাকালো। ইনসিয়া বিব্রত বোধ করে উঠে এসে সিয়ানকে কোলে নিয়ে বলল, আমার ছেলেটাকে কিছু খাইয়েছেন নাকি নিজেই খেয়ে যাচ্ছেন? ইস, প্যাটটা একদম পিঠের সাথে মিশে গেল। দুধ অর্ডার করেছে, এখনই চলে আসবে। কিছুক্ষণ পর রিয়া নিজের মেয়ে স্মৃতিকে নিয়ে সেখানে উপস্থিত হলো। আয়ান চৌধুরীর সঙ্গে হৃদয়ের আলাপচারিতা দেখে সে বলল, এই অল্প সময়ে ভালোই ভাব জমিয়েছ দেখছি। তা ভাইয়া, আপনি তাহলে সিয়ানের বাবা, তাই তো? রিয়ার মুখের দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল আয়ান। হৃদয় মুচকি হেসে তাদের পরিচয় দেওয়ার পরেও আয়ান রিয়ার প্রতি কোনো রকম গুরুত্ব দিল না। অপমানিত বোধ করলেও রিয়া নিজেকে সামলে নিয়ে বলল, সিয়া, ভাইয়াকে পরনারীর সঙ্গে কথা বলতে নিষেধ করেছিস নাকি? এত ভয়? হয়তো উনি তোর প্রতি ইন্টারেস্ট নয়, তাই কথা বলছে না। আমি কাউকে কোনো কিছুতে নিষেধাজ্ঞা দেই না। আমার হাজবেন্ড সবার সঙ্গে কথা বলে না, যোগ্যতার প্রয়োজন হয়। কি বললি? আয়ান চৌধুরী স্মৃতিকে কাছে ডেকে তার সঙ্গে কিছুক্ষণ খুশগল্প করল। রিয়া নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে বলতে শুরু করলো, ভাইয়া 2 বছর আপনি কোথায় ছিলেন? বউকে অসহায় অবস্থায় ফেলে রেখে দিব্যি কেটে পড়েছিলেন। এখন 2 বছর পর ফিরে এসে বেশ ভাবে আছেন দেখছি। আমার সঙ্গে কথা বললে আপনার বিশেষ কোনো ক্ষতি হতো না। আহ রিয়া, সে যে অপমানিত হচ্ছ কেন তুমি? কেউ কথা বলতে না চাইলে তার সঙ্গে পায়ে পড়ে কথা বলতে হবে? তুমি চুপ করো সিয়া। এই কটা দিন আগেও আমার হাত ধরে কত অনুনয় বিনয় করতি, আর আজ ভালো সময় আসতেই আমাদের চিনতে চাইছিস না। হাজবেন্ডকে দিয়ে অপমান করাচ্ছিস, আসল রূপ বেরিয়ে এলো অবশেষে। আমি কোনো কিছু গোপন করি না যে নতুন করে আসল রূপ বাহিরে আসবে। আর রিয়া, কথা বলার আগে ভেবেচিন্তে ভদ্রভাবে কথা বল। তুই যেমন আচরণ করছিস, যে কেউ তোকে এড়িয়ে চলবে, এটাই স্বাভাবিক। রিয়া আয়ানের সাথে আবারও কথা বলার চেষ্টা করলে আয়ান চৌধুরী উঠে দাঁড়ালো। এরপর সে হৃদয়কে নিজের ভিজিটিং কার্ড দিয়ে বলল, দিস ইজ মাই ভিজিটিং কার্ড, কোনো প্রয়োজন হলে অবশ্যই আমার অফিসে আসবে। এরপর সে ইনসিয়ার থেকে সিয়ানকে কোলে নিয়ে বলল, গাড়িতে ওয়েট করছি, জলদি এসো। আয়ান চলে যাওয়ার পর হৃদয় মাথা নিচু করে বলল, সিয়া, রিয়ার কথা কিছু মনে করিস না। আয়ান ভাইকে বলিস মাইন্ড না করতে। ওর কথা আমি আমলে নিইনি হৃদয়। চাইলে আমি ওর প্রতিটা কথার উত্তর দিতে পারতাম, কিন্তু দেইনি। কেন জানিস? কারণ আমি রাগ করিনি। রাগ অভিমান তাদের উপরে করা যায় যাদেরকে ভালোবাসা যায়। সব মানুষের কটু কথা নিয়ে যদি মন খারাপ করি বা রাগ করি তাহলে তো চলবে না। এই অল্প বয়সে না অনেক বাস্তবতার সম্মুখীন হয়েছি, তাই এখন আর এইসব ছোটোখাটো বিষয় আমলে নেই না। যার যা ইচ্ছে হয় যত খুশি বলতে থাকো, আমার কোনো ক্ষতি হবে না এতে। কিন্তু আয়ান ভাই যদি... তোর বউকে একটু সাবধানে থাকতে বলিস। আসি। নিজের কথা শেষ করেই ইনসিয়া প্রস্থান করল। দুদিন পর আজ আবারও চট্টগ্রামে আমজাদ হোসেনের কাছে এসেছে আয়ান চৌধুরী। আয়ানকে দেখে প্রথমে ভরকে গেলেও নিজেকে সামলে নিয়ে তিনি বলতে শুরু করলেন, আশা করি তুমি খুশি হয়েছো আয়ান। আমার ডিভোর্স তো হয়েই গেল, এখন হসপিটালটাও হারাতে বসেছি, আর কোনো ক্ষতি করার তো বাকি নেই। এবার অন্তত আমার মেয়ের কাছে নিয়ে চলো আমাকে। আয়ান হাসতে হাসতে বলতে শুরু করলো, ক্ষতি? সে তো আরও বাকি আছে, এই তো সবই শুরু। মানে? হসপিটাল আপনি এমনিতেও হারাতেন, কিন্তু আমার একটু পরিশ্রম করতে হতো, এতটুকুই। বাট থ্যাঙ্কস টু ইউর ফর্মার ওয়াইফ, ওনার জন্য আমার পরিশ্রমটা বেঁচে গেল। এবার কি কি হবে বলুন তো? ফার্স্ট অফ অল, আপনার ডাক্তারের লাইসেন্স বাতিল হবে। তারপর মানে? আমি বহু বছর যাওয়ার চেষ্টা করে অবশেষে অর্গান ট্রাফিকিংয়ের সকল এভিডেন্স কালেক্ট করতে সক্ষম হয়েছে। এগুলো কোর্টে তুলে আপনার লাইসেন্স ক্যান্সেল করব, যাতে করে আর কোনোদিন এ ধরনের কাজ করার মতো স্পেস না পান। এরপর ব্যাংকক্রাফট করে আপনার সকল প্রপার্টি বাজেয়াপ্ত করা হবে। আয়ান, তুমি নিজেও কিন্তু অর্গান টপিং এর সাথে ইনভলভ আছো। সো হোয়াট? আপনার কি মনে হয় আয়ান চৌধুরী এত কাঁচা কাজ করে?
আপনাদের থেকে মাত্র একটা কিডনি নিয়েছিলাম আমি, আর সেটা পুলিশের কাছে আছে। জেল তো করে একটা ড্রামা ছিল, এতে 1 পয়সা দিতে হয়নি আমাকে। আসল উদ্দেশ্য ছিল এভিডেন্স ইনফরমেশন কালেক্ট করা। আমি কথা দিচ্ছি এগুলো থেকে দূরে থাকবো, কিন্তু প্লিজ আমার ক্যারিয়ারটা নষ্ট করে দিও না। হাত জোর করে অনুরোধ করবেন না প্লিজ, খারাপ দেখায় তো। আফটার অল ইউ আর মাই ফাদার ইন ল। কি চাইছোটা কি তুমি? আপনাকে আমি 2টো অপশন দেব। শর্ত 1, আপনাকে আমি সিয়ার সাথে পার্সোনালি মিট করাবো, কিন্তু ওর কাছে গিয়ে নিজের সমস্ত সত্যি স্বীকার করতে হবে। এরপর সিয়া নিজে ডিসাইড করবে আপনার সাথে কি করা উচিত। আর শর্ত 2, সিয়ার সামনে গিয়ে নিজ মুখে যদি নিজের কুকর্ম স্বীকার না করেন, তাহলে আমি যেগুলো বললাম সেগুলো বাস্তব রূপ দিব। তাতে করে সবকিছু হারানোর সাথে সাথে সম্মানটাও হারাবে। এবার ডিসিশন আপনার, কোন অপশনটা নেবেন? আমজাদ হোসেন কিছুক্ষণ চুপ থাকার পর বললেন, ঠিক আছে, শিয়ার সাথেও কথা বলবো আমি। আমি জানি শিয়া আমাকে ঠিক ক্ষমা করে দেবে, কারণ আমি ওর জন্মদাতা পিতা। আমার রক্ত বইছে ওর শরীরে। যা কিছুই হোক না কেন, নিজের বাবার ওপর কোনো সন্তান রেখে থাকতে পারে না। আয়ান বাঁকা হাসি দিয়ে বলল, গুড ডিসিশন। আমি তো এটাই চাচ্ছিলাম, আপনি নিজেই নিজের মেয়ের কাছে পিতৃত্বের পরিচয় দিন। তুমি নিজেকে অনেক চতুর মনে করো আয়ান, তবে জানো কি, সবসময় তোমার এই চতুরতা তোমার জন্য মঙ্গলজনক হবে না। আমাকে নিয়ে আপনার এত ভাবনা চিন্তা করার প্রয়োজন নেই। জীবনে সেই সব কিছু পেয়েছি যা আমার প্রয়োজন ছিল। এখন মারা গেলেও কোনো রকম আফসোস থাকবে না। এনিওয়ে, আপনার মেয়ের সঙ্গে দেখা করতে চাইলে চলুন আমার সাথে। পরবর্তীতে আর কখনো সুযোগ পাবেন না। মানে? কার্যকর হলে আপনি তো বাইরে থাকবেন না শ্বশুরমশাই। আর সিয়াকে শিয়াকে কি? চলুন। ড্রয়িং রুমে বসে থেকে মৃদুলের সঙ্গে অফিসিয়াল বিষয় নিয়ে আলোচনা করছে ইনসিয়া। এর মধ্যে সেখানে মবিন এসে উপস্থিত হলো। মবিনকে এখানে দেখে অবাক হলো মৃদুল। সে উঠে দাঁড়িয়ে মবিনের দিকে তাকিয়ে বলল, তুই এখানে? আয়ান জানলে তোর দফা রফা করে ছাড়বে। আমি বসের কথাতে এখানে এসেছি। আয়ান নিজে তোকে পাঠিয়েছে? বস বলেছে আমি যেন ইমসিয়া ম্যামকে সাথে করে রিসোর্টে নিয়ে যাই। আয়ান নিজে না আসে অন্য কাউকে পাঠাবে? এটা কি করে সম্ভব? ওয়েট। মৃদুল আয়ানকে কল করে কথা বলে নিশ্চিত হওয়ার পর ইনসিয়ার উদ্দেশ্যে বলল, তোমার ফোন কোথায়? রুমে আছে। কেন? আয়ান কল করে তোমাকে পাচ্ছে না। এনিওয়েজ শোনো, আয়ান তোমার জন্য একটা সারপ্রাইজ রেখেছে, তাই তোমাকে এখনই রিসোর্টে যেতে হবে। কিন্তু আয়ানের নির্দেশ, আর আমার উপর বিশ্বাস করো তো। আমি নিজেও যাব তোমার সাথে। আয়ান সাথে নেই, তোমাকে একা ছাড়া সেফ হবে না। আমার কেমন যেন লাগছে। আচ্ছা, আপনারা কি আমার থেকে কিছু গোপন করছেন? ইনশিয়া, তুমিও যেখানে আমিও ঠিক সেইখানে। আয়ান তো কারণ ছাড়া ডাকেনি, তাই না? ও যখন ডেকে পাঠিয়েছে তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। চলো। সিয়ানকে নিয়ে যাব কি? না, শিয়ান বাড়িতেই থাকবে। ইনসিয়ার রেডি হয়ে বাইরে আসতেই দেখে তানিয়া দাঁড়িয়ে আছে। তানিয়াকে এখন এখানে দেখে সে অবাক হয়ে বলল, তুমি এখানে? আয়ন ভাইয়া কল করে বললো তুমি নাকি বের হবে, তাই সিয়ানকে দেখাশোনার জন্য আমাকে আসতে বললো। হঠাৎ করে সমস্ত কাহিনী দেখে মনের ভেতর বেশ খটকা লাগছে ইনসিয়ার। সে বুঝে উঠতে পারছে না আসলে হচ্ছেটা কি। আয়ান হঠাৎ করে তাকে এভাবে কেন ডেকে পাঠালো? অদ্ভুত লাগছে সবকিছু। মৃদুল বাইরে থেকে ভেতরে আসার পর ইনসিয়ার উদ্দেশ্যে বলল, ইনশিয়া, রেডি তুমি? সিয়ানকে তানিয়ার কাছে দিলাম। তানিয়ার নাজমানটি ওকে সামনে রাখবে। তানিয়া এসেছে? হুম। মৃদুল আবারও কিছু বলবে তখনই তানিয়া সিয়ানকে নিয়ে সেখানে উপস্থিত হলো। তানিয়া এক নজর মৃদুলের দিকে তাকিয়ে মাথা নিচু করে নিল। মৃদুল তার দিকে ভ্রুক্ষেপ না করে ইনসিয়ার উদ্দেশ্যে বলল, চলো, লেট হয়ে যাচ্ছে। তানিয়া ইনসিয়ার দিকে অসহায় দৃষ্টিতে তাকালে ইনসিয়ার মৃদুলের উদ্দেশ্যে বলল, স্যার, তানিয়া আপনাকে কিছু বলতে চায়। পরে শুনবো, এখন সময় নেই। প্লিজ 5 মিনিট লাগবে। স্যার, যান না একটু। না চাইলেও মৃদুল রাজি হলো। কি বলবে দ্রুত বলো। তানিয়া সিয়ানকে ইনসিয়ার কোলে দিয়ে বলল, ভেতরে আসুন, একটু পার্সোনালি কথা বলবো। হোয়াট? প্লিজ। স্যার, তানিয়া কি বলতে চায় একটু শুনেই দেখুন না। মেয়েটা এত করে যখন বলছে। ইনসিয়ার অনুরোধে মৃদুল রুমের ভেতরে প্রবেশ করলো। তানিয়া খুশি হয়ে ইনসিয়াকে ধন্যবাদ দিয়ে নিজেও রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। এভাবে দরজা লাগিয়ে দেওয়ায় মৃদুল বিরক্ত হয়ে বলল, কি সমস্যা তানিয়া? দরজা লাগালে কেন? কি বলবে দ্রুত বলো। আমার কাছে বেশি সময় নেই। ইনশিয়াকে নিয়ে দ্রুত পৌঁছাতে হবে। জানি না আয়ান কেন এভাবে হুটহাট। মৃদুল পুরো কথা শেষ করার পূর্বেই তানিয়া ছুটে এসে মৃদুলকে জড়িয়ে ধরল।
আচমকা এমন ঘটনায় থতমত খেয়ে গেল মৃদুল। নিজেকে সামলে নিয়ে তৎক্ষণাৎ তানিয়াকে নিজের থেকে সরিয়ে দিয়ে সে রেগে গিয়ে ছাঁচালো কণ্ঠে বলল, হোয়াট দ্য হেল অফ দিস? কি করছো এসব তুমি? আমার আপনাকে ভালো লাগে, আমি আপনাকে ভালোবাসি। কি বলে? বললাম তো আমার আপনাকে ভালো লাগে। আচ্ছা, আপনি আমার নম্বরটা ব্ল্যাক লিস্টে রেখেছেন তাই না? এই কারণেই কল করলে আমার ব্যস্ত দেখায়। নাক টিপলে দুধ বের হবে সেই মেয়ে কিনা? আমার বয়স 18 হয়ে গেছে, তাই বাচ্চাদের সাথে তুলনা করবেন না। আপনাকে আমার ভালো লাগে এটা আপনাকে জানানো কি ভুল? আপনার ভয়েস, আপনার কথাবার্তা সবকিছু ভালো লাগে আমার। ভালো লাগা একটা আবেগ। এই বয়সে অনেক রকম অনুভূতির সৃষ্টি হয়, যা সঠিক নয়। আমি জানি কোনটা আবেগ আর কোনটা ভালোবাসা। আপনি আমার কল ধরেননি, আপনার ভয়েস না শুনে আমার কতটা খারাপ লাগছিল জানেন? ভালোবাসা না থাকলে এরকম অনুভূতি হতো না। শুনুন, আমি আমার মনের কথা জানিয়ে দিয়েছি, এবার আপনি বলুন আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন নাকি না। প্রশ্নই আসে না, সামনে থেকে সরো, দেরি হয়ে যাচ্ছে আমার। তানিয়া মৃদুলের হাত চেপে ধরে বলল, আপনি আমাকে অ্যাকসেপ্ট না করলে আমি আয়ন ভাইয়াকে জানাবো। আমি জানি আয়ন ভাইয়া আমার ব্যাপারটা ঠিক বুঝবে। আমার বয়স কত জানো? 36 বছর, আর তোমার 18। তুমি পুরোপুরি আমার হাঁটুর বয়সী। তাতে কি হয়েছে? এজ ডাজন্ট ম্যাটার ইন লাভ। আমি যদি জানতাম তুমি আমাকে নিয়ে এসব কিছু ভাবো, তাহলে কোনোদিন তোমার সাথে কথাই বলতাম না। তোমাকে বাচ্চা মেয়ে মনে করে দুটো মিষ্টি মিষ্টি কথা বলেছি, ঘুরতে নিয়ে গেছি বলে এটা ভেবো না তোমার এই ধরনের অসম্ভব চাওয়াকে প্রশ্রয় দেব। মানুষ কি নিজের থেকে বয়সে বড় বা ছোট কাউকে বিয়ে করে না নাকি? আমার মধ্যে কি কম আছে বলুন? আমাকে বিয়ে করলে কি ক্ষতি হবে? আমি তো রিলেশনে নয়, সরাসরি বিয়ে করতে চাইছি আপনাকে। বয়সের তুলনায় অনেক বেশি পেকে গেছো তুমি। আজকের দিনটা যাক, তারপর তোমাকে নিয়ে তোমার বাবা মায়ের সাথে কথা বলবো আমি। নিজের কথা শেষ করে দরজা খুলে বাইরে চলে আসলো মৃদুল। গাড়ি ড্রাইভিং করছে মবিন, তার পাশে বসে আছে মৃদুল, আর পেছনের সিটে ইনসিয়া। মৃদুলের মেজাজ খারাপ দেখে ইনসিয়া তার উদ্দেশ্যে বলল, তানিয়া তো মেয়ে হিসেবে অনেক ভালো। ও যথেষ্ট সাংসারিক, ভদ্র, শান্ত প্রকৃতির মেয়ে। আপনার সাথে মানাবেও ভালো। ইনশিয়া প্লিজ, ওই বাচ্চা মেয়ের মতো তুমি অযৌক্তিক কোনো কথা বলো না। তানিয়া বাচ্চা মেয়ে, ও ভালো মন্দ কিছু বোঝে না, কিন্তু তুমিও তো ওর মতো বাচ্চা নাও। এখানে অযৌক্তিক কিছু দেখছি না আমি। তানিয়া শুরু থেকে আপনাকে পছন্দ করে, কিন্তু ভয়ে কিছু বলতে পারেনি। আমাকে অবশ্য সবই বলতো। আজ আমি অনুমতি দেওয়ার পরে সাহস করে আপনাকে মনের কথা জানিয়েছে। তানিয়া আমার থেকে প্রায় 18 থেকে 19 বছরের ছোট। এসব চিন্তা ভাবনা করার প্রশ্নই আসে না। আমি ভাবতেই অবাক হয়ে যাচ্ছি তুমিও তানিয়ার পক্ষপাতিত্ব করছো। ইনসিয়া প্রত্যুত্তরে কিছু বলতে যাবে, ঠিক তখনই বিকট আওয়াজে তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেল। মবিন কোনো রকমে গাড়িটা নিয়ন্ত্রণ করে ব্রেক করার সাথে সাথে কিছু বুঝে ওঠার আগেই পরপর আরও 3টে চাকার টায়ার পাঞ্চার হয়ে গেল। বিষয়টা বুঝে উঠতে মবিন রিভলভার বের করে বুলেট লোড করতে শুরু করলো। মবিনকে বুলেট লোড করতে দেখে মৃদুল চিন্তিত কণ্ঠে বলল, আমার এরকম কিছুই মনে হয়েছিল, তাই ইনশিয়াকে একা ছেড়ে দিই। আমি বুঝতে পারছি না সব জেনে শুনেও আয়ান এরকম একটা রিস্ক কেন নিল। তুই কিভাবে বুঝলি যে এরকম কিছু একটা হতে পারে? লেটার পাঠিয়েছিল কেউ। লেটারে লেখা ছিল যে কোনো উপায়ে আয়ানের থেকে ইনশিয়াকে ছিনিয়ে নিয়ে যাবে। আমি আয়ানকে সাবধান করেছিলাম এই বিষয়ে। ইনশিয়া তো প্রেগনেন্ট। এমন অবস্থায় আয়ান কিভাবে এই রিস্কটা নিল মাথায় আসছে না। মৃদুল ও মবিনের কথা বলার মাঝে তাদের গাড়ির সামনে একটা বড় হাইস এসে দাঁড়ালো। হাইস থেকে কয়েকজন কালো পোশাকধারী ব্যক্তি অস্ত্র হাতে বাইরে আসলো। এসব দেখে মৃদুল ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল, মুবিন, সেকেন্ড রিভলভার আছে? ডিগিতে অস্ত্র শস্ত্র সবই আছে, কিন্তু এখানে আছে কিনা বল। না। ওকে, তুই আমাকে কাভার দে, আমি ডিকি খুলছি। এ সমস্ত ঘটনার কিছুই বুঝে উঠতে পারছে না ইনসিয়া। সে মৃদুলকে প্রশ্ন করল, স্যার, কি হচ্ছে এসব? তুমি গাড়ি থেকে একদম বের হবেন ইনশিয়া। যাই হয়ে যাক, মাথা নিচু করে বসে থাকো। বাইরে থেকে যেন তোমাকে দেখা না যায়। বাইরের দিকটা আমরা দেখছি। কিন্তু হয়েছেটা কি? ওরা কারা? বসের প্রতিপক্ষ মনে হচ্ছে। আপনি চিন্তা করবেন না ম্যাম, আমি বসকে SMS করে দিয়েছি, আপনি এখানেই থাকুন। মবিন মৃদুলকে ইশারা করে নিজে প্রথমে গাড়ির ডোর খুলে শুট করতে শুরু করলো। অপর পক্ষ থেকেও ফাইট ব্যাক শুরু হলে পরিস্থিতি আরও জটিল রূপ ধারণ করেছে। গোলাগুলির আওয়াজে আরও শত্রুপক্ষ চলে আসলে মবিনের একার পক্ষে তাদের সামাল দেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছে। ভয় ইনসিয়া জড়ো সড়ো হয়ে বসে আছে। মৃদুল সাবধানে গাড়ি থেকে বের হয়ে গাড়ির নিচে হামাগুড়ি দিয়ে পেছন দিকে আসলো।
ডিকি খোলার সময় হঠাৎই পেছন দিক থেকে একটা গুলি তার কাঁধ ঘেঁষে বেরিয়ে গেল। নিজেকে সামলে নিয়ে মৃদুল দ্রুততার সাথে গাড়ির ডিকি খুলে রিভলভার বের করে শুট প্যাক করতে শুরু করলো। তুমুল ঝামেলার এক পর্যায়ে কেউ একজন গাড়ির ডোর খুলতেই ইনসিয়া সেই ব্যক্তিকে দেখে অবাক হলো। অভিমন্যু, বের হয়ে এসো, আমি তোমাকে সেফ জায়গায় নিয়ে যাচ্ছি। এই জায়গা তোমার জন্য সেফ না। অভিমন্যু ইনসিয়ার হাত ধরতে গেলে ইনসিয়া এক ঝটকায় নিজের হাতটা সরিয়ে নিয়ে বলল। অভিমন্যু শয়তানি হাসি দিয়ে বলল, ঠিকই বুঝেছ, এখন বাঁচতে চাইলে আমার সাথে চলো। আয়নের ওই 2 চামচা খুব বেশিক্ষণ টিকতে পারবে না, আমাদের ছেলে ফেলে অনেক বেশি। ইনসিয়া অভিমন্যুর মুখে থুতু দিয়ে বলল। কাপুরুষের মতো হামলা করে নিজেকে বিশাল ক্ষমতাবান মনে করা নেহাত বোকামি ছাড়া আর কিছুই নয়। আমি যাব না আপনার সাথে। অভিমন্যু নিজের মুখটা মুছে রেগে গিয়ে বলল। পেটের বাচ্চাকে বাঁচাতে চাইলে আমার সাথে আসো, নয়তো মা আর বাচ্চা দুজনকে উপরে পাঠাবো। আমি তোমাকে না পেলে আয়ানও পাবে না। কী ভাবো আমি আজীবন বসে থেকে তোমাদের সুখের দাম্পত্য জীবন দেখবো? কখনই না। আমি অভিমন্যু, হয় ছিনিয়ে নিই নয়তো সরিয়ে দিই। অভিমন্যু জোর জবরদস্তি ইনসিয়াকে টেনে বাইরে আনতে ইনসিয়া তার হাতে কামড় দিয়ে পালানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। অভিমন্যু ইনসিয়ার হাতটা শক্ত করে চেপে ধরে নিজের গাড়ির দিকে যাওয়ার সময় তাকে পেছন থেকে লাথি দিল মৃদুল। মুহূর্তে ইনসিয়ার হাতটা ছেড়ে দিয়ে মৃদুলের সাথে মারামারি শুরু করলো অভিমন্যু। সুযোগ পেয়ে ইনসিয়া পিছু হটার সময় দেখে HIV নিজেও এখানে মারামারি করছে। মবিন প্রথমেই সবাইকে ইনফর্ম করে দেওয়ায় আয়ানের গ্যাংয়ের ছেলেপেলেরাও এখানে চলে এসেছে। দু দলের মধ্যে তুমুল গন্ডগোল, গোলাগুলি, মারামারি চলছে এখানে। জায়গাটা শহরের বাইরে হওয়ায় সেরকম লোকজন নেই। HIVকে এখানে দেখার পর ইনসিয়ার বুঝতে বাকি রইল না অভিমন্যু তার সাথে হাত মিলিয়েছে। ইনসিয়া লুকানোর চেষ্টা করলেও সেরকম কোনো স্পেস না পাওয়ায় ভয় আতঙ্কে সিক্ত হয়ে আছে। নিজের থেকেও বেশি ভয় তার পেটে থাকা অনাগত সন্তানকে নিয়ে। কোনো রকম আঘাত লাগলে সব শেষ। অভিমন্যু মৃদুলের পেটে ছুরিকাঘাত করে তাকে কুপোকাত করে দিল। মৃদুল মাটিতে লুটিয়ে পড়লে ইনসিয়া চিৎকার করে দৌড়ে সেদিকে যাওয়ার সময় অভিমন্যু আবারও ইনসিয়াকে বাধা দিল। ইনসিয়া ছোটাছুটি শুরু করলে অভিমন্যু জোর জবরদস্তি ইনসিয়াকে পাঁজা কোলে নিয়ে সামনের দিকে হাঁটা দিল। নিজেকে ছাড়ানোর সম্পূর্ণ চেষ্টা করলেও অভিমন্যু শক্তির সাথে পেরে উঠছে না ইনসিয়া। অভিমন্যু গাড়ির ডোর খুলে ইনসিয়াকে সেখানে রাখতে যাবে, ঠিক তখনই পেছন থেকে তার মাথায় কেউ গান পয়েন্ট করল। অভিমন্যু ঘাড় ঘোরানোর চেষ্টা করলে গান পয়েন্ট করা ব্যক্তিটি বলল, নো মুভ। শিয়াকে নিচে নামিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যা, নয়তো এখনই শুট করে দিব, কেচ্চা খতম করে দিব। না চাইতে অভিমন্যু ইনসিয়াকে নামিয়ে দিলে ইনসিয়া তৎক্ষণাৎ পেছনে চলে আসলো। এই যে ডক্টর আমজাদ হোসেন। ইনসিয়াকে ভীতিগ্রস্ত দেখে ডক্টর আমজাদ হোসেন অন্য হাতটি ইনসিয়ার মাথায় রেখে বলল, ভয় পেও না মা, আমি আছি, বাবা তোমার কিচ্ছু হতে দেবে না। আমজাদ হোসেনের মুখে এই কথা শুনে অবাক হলো ইনসিয়া। সে কিছু বলার পূর্বে আমজাদ হোসেন অভিমন্যুকে লাথি দিয়ে নিচে ফেলে তার বুকের উপর পা তুলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, কুত্তার বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার মেয়ের দিকে হাত বাড়ানোর? সেদিন না করেছিলাম না, তারপরেও আজকে আবার তুই আমার মেয়ের পিছনে লাগছিস। তোকে তো আমি। আপনি কিন্তু ঠিক করছেন না। আমাকে আঘাত করলে আমি সিয়াকে সব সত্যি জানিয়ে দিব। অভিমন্যুর হুমকিতে এতটুকু ভয় না পেয়ে আমজাদ হোসেন বললেন, তোর হুমকিতে আমি ভয় পাই না, হারানোর মতো আর কিছুই নেই আমার। HIVর সাথে হাত মিলিয়ে অনেক বড় ভুল করেছিস তুই। এর পরিমাণ কি হতে পারে তোর কোনো ধারণা নেই। এসব কিছু শোনার পর ইনসিয়া হতভম্ব হলেও এই মুহূর্তে তার কিছু করার নেই। সে দৌড়ে মৃদুলের কাছে চলে আসলো। তার পেট থেকে গলগল করে রক্ত বের হচ্ছে। ইনসিয়া ভাবনা চিন্তা ছাড়াই নিজের ওড়নাটা মৃদুলের পেটে বেঁধে দিল। স্যার, চোখ বন্ধ করবেন না স্যার, খোলা রাখার চেষ্টা করুন, আমি কিছু একটা করছি। ইনসিয়া এদিক ওদিক তাকিয়ে দেখে আয়ান চৌধুরী HIVর সঙ্গে ফাইট করছে। মবিন নিজেও ফাইটিংয়ে ব্যস্ত। এই জায়গায় ডক্টর আমজাদ হোসেন, আয়ান চৌধুরী ও মবিন ব্যতীত আর কাউকে চেনে না ইনসিয়া। মবিন কাছাকাছি থাকায় ইনসিয়া চিৎকার দিয়ে বলল, মবিন ভাইয়া, আপনি এদিকে আসুন প্লিজ। মৃদু স্যারের অবস্থা খুবই খারাপ, আমি একা ওনাকে গাড়িতে তুলতে পারবো না। এই মুহূর্তে হসপিটালাইজ না করলে উনি মারা যাবেন। মবিন মৃদুলের অবস্থা বুঝতে পারলেও এগোতে পারছে না, কারণ একের পর এক লোকের সাথে ফাইট করতে হচ্ছে তাকে। মবিন দূরে থেকেই চেঁচিয়ে বলল, ম্যাম, এখানকার কেউই আপনার উপর অ্যাটাক করবে না, পারমিশন নেই কারো। আপনি নিজেই কোনোভাবে মৃদুলকে নিয়ে যান, আমি আসতে পারছি না। মৃদুলকে ওঠানোর মতন সক্ষমতা ইনসিয়ার কাছে নেই। সে চেষ্টা করেও সফল হচ্ছে না। মৃদুল কোনো মতে বলতেও শুরু করলো,
ইনশিয়া, আমার কথা ভেবো না, তুমি পালাও। ওরা তোমাকে আটকানোর চেষ্টা করলেও তোমার উপর অ্যাটাক করবে না। অভিমন্যু এইচআইভির সাথে হাত মিলিয়েছে। এইচআইভি দলবল নিয়ে এসেছে আমাদের মারতে, আর অভিমন্যু এসেছে তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য। ইনসিয়া মৃদুলের কথায় কর্ণপাত না করে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করছে তাকে উঠানোর। না পেরে ইনসিয়া মৃদুলের উদ্দেশ্যে বলল, আপনি একদম চোখ বন্ধ করবেন না, চোখ খোলা রাখুন, আমি এক্ষুনি আসছি। ইনসিয়া উঠে দাঁড়িয়ে দৌড়ে আসছে আয়ানের দিকে। ঠিক সেই মুহূর্তেই এইচআইভি সুযোগ বুঝে ইনসিয়ার দিকে রড ছুঁড়ে মারলে অল্পের জন্য সেটা পাশ কাটিয়ে চলে গেল। ভয়ে ইনসিয়া পুরো স্থির হয়ে গেছে। আয়ান চৌধুরী চিৎকার দিয়ে দৌড়ে আসলো ইনসিয়ার নিকট। সে ইনসিয়াকে নিজের বাহুডোরে টেনে নিয়ে গান পয়েন্ট করলো এইচআইভির দিকে। সুরের বাচ্চা, বেমানি করছিস তুই আমার সাথে। নিয়ম ভঙ্গ করে আমার ওয়াইফকে অ্যাটাক করার ফল এবার বুঝবে। গুড বাই। নিজের কথা শেষ করে আয়ান হেডশট নিলে বুলেট সরাসরি এইচআইভির কপালের মাঝখানে বরাবর ভেদ করে চলে গেল। মুহূর্তে এইচআইভির নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ল। নিজেদের লিডারের এমন নির্মম মৃত্যু দেখে দলের সকল মেম্বার্স ভরকে গেল। তার একে একে অস্ত্রগুলো মাটিতে রেখে আত্মসমর্পণ করলে আয়ান নিজের গ্যাং মেম্বার্সদের থেমে যেতে বলল। সবাইকে ছেড়ে দিলেও অভিমন্যুকে করায়ত্ত করলেন ডক্টর আমজাদ হোসেন। অভিমন্যুর সাথে অনেক বোঝাপড়া আছে তার। হসপিটালে ওটির বাইরে অপেক্ষা করছে ইনসিয়া, আয়ান চৌধুরী, মবিন সহ আরও কয়েকজন। ইনসিয়া তো নিজেকে সামলাতেই পারছে না। আয়ান জোর করে ইনসিয়াকে চেয়ারে বসিয়ে বলল, শান্ত হসিয়া, এভাবে কান্নাকাটি করে কোনো কিছু হবে না। শক্ত করো নিজেকে। আমাকে সেভ করতে গিয়ে আজ মৃদুল স্যারের এই অবস্থা। আজ যদি ভালো মন্দ কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কোনোদিনও না। এতে আপনার তো কোনো দোষ নেই ম্যাম। ওই অভিমন্যু জেনে বুঝিয়ে কাজ করেছে যেন বসকে দমানো সহজ হয়। অভিমান্যুকে আমি অনেক ছাড় দিয়েছি, কিন্তু আর নয়। আজকের পর থেকে ছাড় দেওয়ার কোনো প্রশ্ন আসে না। কিছুক্ষণ পর একজন ডক্টর ও নার্স ওটির বাইরে আসলে ইনসিয়া ছুটে গিয়ে প্রশ্ন করল, ডক্টর, মৃদুল স্যারের কি অবস্থা এখন? সব ঠিক আছে তো? ডক্টর কোন উত্তর না দিয়ে মাথা নিচু করে নিলেন। আয়ান উঠে এসে নিজেও প্রশ্ন করল, কি হয়েছে সেটা বলুন, চুপ করে থাকবেন না। সিরিয়াস ম্যাটার। অতিরিক্ত ব্লিডিং হওয়ার কারণে অপারেশন বেশ রিস্কি হবে। পেশেন্টের কন্ডিশন খুবই সিরিয়াস। আদৌ বাঁচবে কিনা শিওরিটি দিতে পারছি না। ডক্টরের কথা শুনে ইনসিয়া নিজের চোখের পানি মুছে বলল, আমি ওটিতে যাব। সরি, ওটিতে বাইরের কেউ অ্যালাউড নয়। অপারেশন এখনো শুরু হয়নি, মাত্রই ব্লিডিং বন্ধ হয়েছে। আমরা ব্লাড ব্যাংক থেকে রক্ত নিয়ে অপারেশন শুরু করব। আমার নার্সিং লাইসেন্স আছে, আমি বিএসসি নার্সিং নিয়ে পড়াশোনা করেছি এবং কয়েক বছর জবও করেছি। আমার ডিউটি ওটি রুমেই ছিল, তাই আমি আপনাকে হেল্প করতে পারবো। কিন্তু আপনি তো এই হসপিটালের। আমার ওয়াইফ যখন চাইছে ওটিতে যাবে, ওকে আটকাবেন না। আমি আয়ান চৌধুরী আপনাকে অর্ডার করছি। আয়ানের পরিচয় পেতে ডক্টর অবাক হয়ে বললেন, আপনি আয়ান চৌধুরী, মানে চৌধুরী ইন্ডাস্ট্রিজের মালিক? উনি সে আয়ান চৌধুরী। ডক্টর আর কথা না বাড়িয়ে তার সাথে থাকা নার্সকে বলল, ওনাকে স্টাফ রুমে নিয়ে যাও। আর ম্যাম, আপনি ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে আসুন, আমরা এদিকে সবকিছু রেডি করছি। ইনসিয়া যাওয়ার পর আয়ান ফ্লোরের একপাশে এসে ধপাস করে চেয়ারে বসে পড়ল। এদিকটায় কেউ নেই। এতক্ষণ সবার সামনে নিজেকে শক্ত রাখলেও এখন কান্নায় ভেঙে পড়ল আয়ান চৌধুরী। দীর্ঘদিনের বন্ধু, শুভাকাঙ্ক্ষী মৃদুলের এমন অবস্থা সেও মেনে নিতে পারছে না। ছেলেটা সেই ছোটবেলা থেকে নিঃস্বার্থভাবে আয়ানের সাথে রয়েছে, তার সকল বিপদ আপদে পাশে এসে দাঁড়িয়েছে। আয়ানের জন্য সে জীবন দিতেও প্রস্তুত। আয়ানের রাগ বকাছকাতেও সে কখনো কিছু মনে করেনি, উল্টো আয়ানের সে আচরণের কারণটা বুঝার চেষ্টা করত। আয়ানের কারণে লোকজনের কাছেও কম হেয় প্রতিপন্ন হয়নি মৃদু, তবুও সে আয়ানের সঙ্গ ছাড়েনি। আজকালকার যুগে মৃদুলের মতন এমন একজন বন্ধু পাওয়া সত্যিই দুষ্কর। হঠাৎ কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে মাথা নিচু করে তাকালো আয়ান চৌধুরী। ববিন তার পাশে বসে বলল, আমি জানি বস, আপনি মৃদুলকে অনেক ভালোবাসেন। প্রকাশ না করলেও আমি জানি আপনার আন্ডারে থাকা সকল মানুষের প্রতি আপনার ভালোবাসা রয়েছে। আর মৃদুল তো আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার বন্ধু। এসব কি হয়ে গেল মবিন? ওপরটা নারকেলের খোলসের মতো শক্ত হলেও আপনার মনটা অনেক নরম। যতই কঠোরতা দেখান না কেন, দিন শেষে আপনিও তো রক্ত মাংসে গড়া একজন মানুষ। আপনারও মন আছে, আবেগ আছে। চুপ থাকবেন না বস, কান্না করুন। আজ মন খুলে একটু কান্না করুন, দেখবেন অনেকটা হালকা লাগবে। কথা দিচ্ছি,
আপনার এই কথাটা আমি কোনো দিনও কারো কাছে প্রকাশ করব না। মবিনের কথাগুলো শুনে আয়ান আর নিজেকে সামলাতে পারল না। সত্যি সত্যি সে আওয়াজ করে কাঁদতে শুরু করলো। মবিন দাঁড়িয়ে থেকে পাহারা দিচ্ছে যাতে করে এদিকটায় কেউ না আসে। আয়ানের এমন দুর্বল রূপ মানুষের সামনে না আসাই ভালো। বেশ কিছুক্ষণ কান্না করার পর নিজেকে সামলে নিল আয়ান চৌধুরী। সে উঠে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, অভিমন্যু কোথায়? আন্ডারগ্রাউন্ডে ডক্টর আমজাদ হোসেন তাকে আপনার গ্রাউন্ডে নিয়ে গেছে। তুই এখানেই থাক, মৃদুল আর সিয়ার যেন কোনো প্রবলেম না হয়। নিজের কথা শেষ করেই হনহন করে সেখান থেকে চলে গেল আয়ান চৌধুরী। অভিমন্যুকে ইলেকট্রিক শেয়ারে বেঁধে রেখেছেন আমজাদ হোসেন। থেকে থেকে তার উপরে হাই ভোল্টেজের ইলেকট্রিক শক প্রদান করা হচ্ছে। এরই মধ্যে আয়ান চৌধুরী সেখানে চলে আসলে আমজাদ হোসেন তার উদ্দেশ্যে বলল, আমি নিজেই অপরাধের জন্য অনুতপ্ত আয়ান। তোমার বলা সত্ত্বে আমি অবশ্যই পালন করব। আমি ইনশিয়ার কাছে সমস্ত সত্যি অবশ্যই স্বীকার করব, কিন্তু তার আগে এই বদমাইশটাকে কি করা যায় বলো? আয়ান চৌধুরী সিরিঞ্জের মধ্যে অ্যাসিড নিতে নিতে বলল, অভিমন্যু ওর বাবার কাছে আমার নামে উল্টাপাল্টা কথা বলে তাকে উস্কানোর চেষ্টা করেছে। ওর বাবা তো অভিমন্যুকে অনেক আগেই ত্যায্য করেছিল, তাই বাবাকে মারানোর জন্য এত প্ল্যানিং। ভেবেছিল ওর বাবা ওমরকে আমার বিরুদ্ধে উস্কে দিয়ে তার লোকবল নিজের স্বার্থে লাগাবে, ইনসিয়াকে করায়ত্ত করবে। কিন্তু ওমর তো কোনোদিন কোনো খারাপ কাজকে প্রশ্রয় দেয় না, এভিডেন্স ছাড়া কারোর সাথে ঝামেলা করে না। আমার অর্গান ট্রাফিকিং এর ব্যাপারেও জানতে পেরে আমাকেও সাবধান করেছিল ভালো পথে ফিরে আসার জন্য, কিন্তু তখন আমি অর্থের লালসায় তার কথা অগ্রাহ্য করি। ফলাফল আমার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল ওমর। পরবর্তীতে সত্যিটা জানার পর ওমর সাহেব অভিমন্যুর ওপরও ক্ষিপ্ত হয়। খোঁজ খবর নিয়ে তিনি জানতে পারেন তার ছিল অভিমন্যু নিজে অর্গান ট্রাফিকিং এর সাথে ইনভলভড। সঙ্গে সঙ্গে অভিমন্যুকে তিনি বের করে দিয়েছেন। আমার কাছে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে অভিমন্যুকে কঠিনতম শাস্তি দিই, কারণ অভিমন্যু শুধরানোর মতো ছেলে নয়। সুযোগ দিলে সে সেটার অপব্যবহার করবেই। অভিমন্যু ছটফট করতে শুরু করলে আয়ান তার মুখ থেকে গুজে রাখা কাপড় বের করে দিল। অভিমন্যু নিজের বাবা ওমরকে বিশ্রী ভাষায় গালি দিতে শুরু করলে আয়ান তাকে আবারও ইলেকট্রিক শক দিতে চিৎকার করতে শুরু করলো সে। আজ মৃদুল কাহাতে করে অনেক বড় ভুল করেছিস। এইচআইভি তো এমনি আমার হাতে মরত, ওর সাথে হাত মিলিয়ে তুইও নিজের মরণ ডেকে এনেছিস। প্রথমে আমাকে মার্ডার করার চেষ্টা করেছিস, এরপর আমার অনাগতের সন্তান, তারপর সিয়া, আর এখন মৃদুল। এছাড়াও বহু নিরপরাধ সাধারণ মানুষের অর্গান চুরি করে তাদের হত্যা করেছিস। কি ইচ্ছে করছে জানিস? তোকে সজ্ঞানে রেখে একটা একটা করে তোর শরীরের অর্গানগুলো বের করে, কিন্তু আমি সেটা করবো না। তোর শরীরে অ্যাসিড ইনজেক্ট করে কষ্ট দিয়ে মারবো তোকে। যদিও দুটো অপশনই ভালো, কিন্তু আমি তোর রক্তে নিজের হাতকে নোংরা করতে চাই না। অভিমন্যু প্রাণের ভয় ছটফটানি শুরু করলে আয়ান চৌধুরী অট্ট হাসিতে ফেটে পড়ল। কিছু সময় পর সে হাসি থামিয়ে শক্ত গলায় বলল, তোর জন্য একটা কন্ডিশন রাখছি আমি। মৃদুল যদি বেঁচে যায় তাহলে তোর বডিটা জানাজার মাধ্যমে দাফন করব, আর যদি মৃদুল বেঁচে না ফেরে তাহলে তোর বডিটা কুত্তাকে দিয়ে খাওয়াবো। নিজের কথা শেষ করে আয়ান চৌধুরী অভিমন্যুর শরীরে অ্যাসিড ইনজেক্ট করে দিল। পরের দিন সকাল 10টা আয়ান চৌধুরী ইনসিয়া ও আমজাদ হোসেনকে নিয়ে নিজের বাড়িতে আসলো। ইনসিয়াকে দেখে তানিয়া ছুটে এসে জিজ্ঞেস করলো, আপু মৃদুল ঠিক আছে তো? শুনলাম গত রাতে তোমাদের ওপর নাকি অ্যাটাক হয়েছিল। ইনসিয়া কোনো উত্তর না দিয়ে চুপ করে রইল। মৃদুলকে নাম ধরে সম্বোধন করার কারণে নাজমা আন্টি তাকে বকা দিয়ে বলল, তানিয়া, তোকে বলেছি না বড়দের নাম ধরে ডাকতে নেই? বারবার মৃদুলকে নাম ধরে ডাকছো কেন? আন্টি, সিয়ান কোথায়? ঘুমোচ্ছে। ইনসিয়া শান্তভাবে নিজের ঘরে চলে গেল। আয়ান ড্রয়িং রুমের সোফায় বসার পর তানিয়া তার সামনে এসে প্রশ্ন করলো, ভাইয়া কি হয়েছে বলুন না? আপনারা সবাই চুপ করে আছেন কেন? গত রাতে অ্যাটাকের খবর পেয়ে আমি তখনই যেতে চেয়েছিলাম, কিন্তু গার্ডসরা আমাকে বের হতে দেয়নি। মৃদুলকে আমি অসংখ্যবার কল করেছি, কিন্তু কল ধরেনি। আমার নম্বর তো ব্লক করা, তাই এখনকার ল্যান্ডলাইন থেকে কল করেছিলাম। আরে কিছু তো বলুন, আমার খুব চিন্তা হচ্ছে। তানিয়া, এখন কোনো প্রশ্ন করো না প্লিজ, খুব ক্লান্ত আমরা, তোর সঙ্গে পরে কথা বলছে। নাজমা আন্টি পানি এনে দিলে আয়ান চৌধুরী পানি পান করলো। এরপর সে আমজাদ হোসেনকে সঙ্গে নিয়ে নিজেদের রুমে এসে দেখে ইনসিয়া মনমরা হয়ে বিছানায় বসে আছে। ইনসার এমন অবস্থা দেখে আমজাদ হোসেন আয়ানের দিকে তাকিয়ে বললেন, এই সময় ওকে এসব কথা বলা কি ঠিক হবে? শিয়া এমনিতে অনেক মনমরা হয়ে আছে। বিষের ওপরে বিষ নয় ভালো, ধীরে ধীরে ঠিকই সব শোক কাটিয়ে উঠতে পারবে। আমি চাই না একটা শোক থেকে রিকভার করার পরপরই সিয়া আবারও শোকাহত হোক, এতে আমাদের অনাগত সন্তানের উপর ইফেক্ট পড়বে। ঠিক আছে। আমজাদ হোসেন ইনসিয়ার সামনে এসে দাঁড়ালেন, কিন্তু মেয়ের সাথে কথা বলতে খুবই অস্বস্তি বোধ করছেন তিনি। আয়ানের ইশারায় আমজাদ হোসেন সাহস করে বললেন, শিয়া, তোমার সাথে আমার কিছু কথা ছিল।
ইনসিয়া মাথা উঁচু করে আমজাদ হোসেনের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমারও কিছু জানার ছিল স্যার। আমি জানি তুমি কি জানতে চাও, আমি সেই ব্যাপারে তোমার সাথে কথা বলবো। আমজাদ হোসেন আয়ানের থেকে ডিএনএ টেস্টের রিপোর্টটা নিয়ে ইনসিয়ার হাতে দিল। ইনসিয়া সেটা দেখার পর অবিশ্বাস্য দৃষ্টিতে আমজাদ হোসেনের দিকে তাকালো। আমজাদ হোসেন মাথা নিচু করে বললেন, হ্যাঁ মা, আমিই তোর সেই অযোগ্য বাবা যে কিনা নিজ স্বার্থের কারণে তোকে অনাথ আশ্রমে রেখে এসেছিল। ইনসিয়া চোখের পানি ফেলতে ফেলতে ধরা গলায় বলতে শুরু করলেন, আমি তো ভাবতাম আমার বাবা মা আমাকে অভাবের কারণে আমাকে অরফানেজে রেখে গেছে, বা তারা এই পৃথিবীতে নেই বলে আত্মীয় স্বজন আমাকে বোঝা মনে করে অরফানেজে দিয়ে দিয়েছিল। কিন্তু আমার জন্মদাতা পিতা যে আমার এত কাছে ছিল আমি বুঝতে পারিনি। ইনসিয়াকে কান্না করতে দেখে আমজাদ হোসেন তার পাশে বসল। ইনসিয়া তৎক্ষণাৎ তাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনি কি জানতেন না আমি আপনার মেয়ে? আমি তো আপনার হসপিটালে জব করতাম, আপনি সব সময় আমাকে অপমান করতেন। না মানে? আপনি যদি আমার বায়োলজিক্যাল বাবাই হয়ে থাকেন তাহলে আমার মা কোথায়? আপনার ওয়াইফ রুবিনা হোসেন কি আমার মা? ইনসিয়া কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, আপনাদের তো আর কোনো সন্তান নেই, তাহলে আমাকে কেন অরফানেজে দিলেন? আমি কি বোঝা হয়ে গেছিলাম আপনাদের উপর? ইনসিয়ার করা প্রশ্নগুলো যেন কাটার মতন বিঁধছে আমজাদ হোসেনের বুকে। তিনি বুঝে উঠতে পারছেন না মেয়েকে ঠিক কি উত্তর দেবেন। কি হলো বলুন? আচ্ছা, মেয়ে হয়ে জন্ম নেওয়াটা কি অপরাধ ছিল আমার? বাবা হয়তো মেয়েকে ফেলে দিতে পারে, কিন্তু মা কিভাবে আমাকে ফেলে দিল? বিষয়টা সেরকম নয় শিয়া, আমার কাছে ছেলে মেয়ের কোনো পার্থক্য নেই। তাহলে কি অপরাধ ছিল আমার? বাবা মা থাকতো, অনাথ আশ্রমে বড় হয়েছি আমি। 18 বছর হওয়ার পর অনাথ আশ্রমও আমার জায়গা হয়নি। বেঁচে থাকার জন্য প্রতিটা মুহূর্তে লড়াই করতে হয়েছে। বাবা মায়ের এত অর্থ সম্পদ থাকার পরও আমাকে দুঃখ কষ্টে জীবন কাটাতে হয়েছে। একবেলা খাবার খেলে দুবেলা খাবার জুটতো না, এমনও দিন গেছে না খেয়ে কাটিয়েছি। শোবার জন্য ছিল না কোনো ভালো জায়গা। বাচ্চাদের টিউশনি পড়িয়ে যা আয় করতাম সেই সামান্য টাকা দিয়ে কোনো মতে খেয়ে দিয়ে দিন কাটিয়েছি। আসলে আমি অনেক স্বার্থপর হয়ে গেছিলাম মা, এতটাই স্বার্থপর হয়েছিলাম যে নিজেই নিজেকে বাবা ডাক শোনার আনন্দ থেকে বঞ্চিত করেছি। ভালোবাসার মানুষটাকে নিজ হাতে শেষ করে দিয়েছি। মানে তোর মা হয়তো বা এই পৃথিবীতে আর নেই। তাহলে রুবিনা হোসেনকে? আমার সেকেন্ড ওয়াইফ। ইনসিয়া কান্না শুরু করলে আমজাদ হোসেন মাথা নিচু করে বলতে শুরু করলেন, তোর মা সাবিনাকে ভালোবেসে বিয়ে করেছিলাম আমি, কিন্তু আমার সেরকম অর্থ সম্পদ ছিল না। অনেক কষ্টে দিন যাপন করতাম। ভালো করে তোর মায়ের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার ক্ষমতা ছিল না আমার। কিন্তু মাতার ব্রেন ভালো হওয়ার ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার পর এখানে চলে আসি। খরচ চালানোর জন্য রিক্সা চালাতাম। পরবর্তী তোর মাকেও ঢাকায় নিয়ে আসি। কিন্তু পড়াশোনার পাশাপাশি গাড়ি চালানো, সংসার খরচ সব মিলিয়ে হিমশিম খাওয়ার মতো অবস্থা। এদিকে আমার এক ব্যাচ জুনিয়র মেয়ে রুবিনের সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে আমার। রুবিনা আমাকে এতটাই ভালোবাসতো যে আমার পড়াশোনা সহ যাবতীয় খরচের টাকা সে নিজেই বহন করত। রুবিনা ছিল ধনী পরিবারের মেয়ে, তার অর্থ সম্পদের কোনো অভাব ছিল না। আর সত্যি বলতে একটা ভালো জীবন পাওয়ার লালসায় আমি আর ঘনিষ্ঠভাবে সম্পর্কে গেছিলাম রুবিনার সাথে। পরবর্তীতে সিদ্ধান্ত নেই রুবিনাকে বিয়ে করার। তোর মা সাবিনা আমার আর রুবিনার সম্পর্ক কিছুই জানতো না, কিন্তু বিয়ের জন্য আমি সাবিনাকে ডিভোর্স দিতে চাচ্ছিলাম। ডিভোর্সের কথা বলার আগেই সাবিনা আমাকে বাবা হওয়া সুসংবাদ দেয়। খুশি হওয়ার পাশাপাশি টেনশনে পড়ে যায়, কি করবে এবার। রুবিনা সব জানার পরে আমাকে প্রেশার দিতে থাকে বিয়ের জন্য, তা না হলে আমার সাথে ব্রেকআপ করবে। রুবিনার সাথে বিচ্ছেদ মানে ওর অর্থ সম্পদ পাওয়ার স্বপ্নও শেষ। এদিকে সাবিনারও যাওয়ার কোনো জায়গা নেই, কারণ আমি ছাড়াও অসম্পূর্ণ অসহায়। দ্বন্দ্বে ভুগছিলাম, কি করব আমি। অনেক ভাবনা চিন্তা করার পর এক কঠিন সিদ্ধান্ত নিই। রুবিনাকে জানাই আমার অনাগত সন্তানের পৃথিবীতে আসা পর্যন্ত অপেক্ষা করতে, তারপর ওকে বিয়ে করব আর সাবিনাকে ডিভোর্স দেবো। কিন্তু রুবিনা আমার সন্তানকে মেনে নিতে রাজি ছিল না। এদিকে এসব কথা সাবিনাকে বলার মতো সাহস আমার ছিল না। সাবিনা যে আমাকে অসম্ভব ভালোবাসতো, অটল বিশ্বাস ছিল আমার প্রতি। পরবর্তীতে সিদ্ধান্ত নেই সাবিনাকে পৃথিবী থেকে সরিয়ে দেবো, কিন্তু আমার সন্তানকে তো মারতে পারি না। তাই রুবিনাকে বুঝিয়ে ওর থেকে সময় চেয়ে নেই। তারপর এতক্ষণ এতগুলো কথা বলার পর থেমে গেলেন আমজাদ হোসেন। তার গলা ধরে আসছে, কথাগুলো যেন দলা পেকে যাচ্ছে। ইনসিয়া চিৎকার করে জিজ্ঞেস করলো, তারপর কি? তারপর আমার মায়ের সাথে কি করেছেন বলুন? তারপর আমি তোর মায়ের সাথে স্বাভাবিকভাবেই দিন যাপন করছিলাম। ডাক্তারি লাইসেন্স পাওয়ার পর রুবিনা চট্টগ্রামে নিজের জায়গার ওপর একটা প্রাইভেট হসপিটাল তৈরি করে আমার জন্য। আমি সেখানে ডাক্তারি করতাম। সাবিনার লিভার পেইন ওঠার পর ওকে হসপিটালে এডমিট করি।
ইচ্ছে করে সিজারিয়ানের মাধ্যমে তোকে পৃথিবীতে নিয়ে আসি। আর প্ল্যান অনুযায়ী সাবিনার পেটের মধ্যকার পার্টিকুলার নার্ভগুলো কেটে দিয়েছিলাম। এতে ধীরে ধীরে মৃত্যু হবে ওর, স্বাভাবিক মৃত্যু। ভেবে কেউ এই বিষয় নিয়ে মাতামাতি করবে না, আর আমিও বেঁচে যাব। একদম মাস্টার প্ল্যানিং। রুবিনা তোকে এক্সপেক্ট করবে না, তাই তোকে অরফানেজে রেখে আসতে বাধ্য হয়েছিলাম আমি। তোকে অরফানেজে দিয়ে আসার পর রুবিনাকে বিয়ে করি, তবে তোর ভরণ পোষণের যাবতীয় খরচা ঠিকই দিতাম। আর হসপিটালে তোর সাথে খারাপ ব্যবহার করার একটাই কারণ, রুবিনা যেন কোনোভাবে বুঝতে না পারে তুই আমার মেয়ে। আমজাদ হোসেনের মুখ থেকে এই নির্মম সত্যি কথাগুলো শোনার পর উত্তেজিত হয়ে কান্নায় ভেঙে পড়ল ইনসিয়া। আমজাদ হোসেন মেয়েকে শান্ত করার জন্য তাকে স্পর্শ করতে গেলে ইনসিয়া উঠে দাঁড়ালো। ঘৃণা ও রাগে গা রিডি করছে তার। শিয়ামা, কান্না করিস না। আমি জানি আমি অনেক বড় অপরাধ করেছি, তোর সাথে অন্যায় করেছি, কিন্তু আজ আমি অনুতপ্ত। নিজের ভুলগুলো বুঝতে পেরেছি আমি। দেরিতে হলেও কর্মফল ঠিকই পাচ্ছি। যার জন্য নিজের সংসার সুখের নষ্ট করলাম, আজ সেই রুবিনা আমাকে ছেড়ে চলে গেছে। অর্থ সম্পদ সব খোয়াতে বসেছি আমি তোর সাথে অন্যায় করার শাস্তি স্বরূপ। আমার রুবিনার কোনো সন্তানও হয়নি। কথায় আছে না, পাপের শাস্তি পৃথিবীতে থাকাকালীনই পেতে হয়। দেরিতে হলেও আজ আমি ঠিকই শাস্তি পাচ্ছি। পাপ করলে পাপের সহায়তা পেতেই হবে। আজ সব হারিয়ে আমি নিঃস্ব। আপনি চলে যান এখান থেকে। আপনি এখানে থাকলে যে কোনো মুহূর্তে খারাপ কিছু ঘটে যেতে পারে। তুই আমাকে যে শাস্তি দিবি আমি সেটা মাথা পেতে নেব। হারানোর মতো আর কিছুই নেই আমার। জীবনে অনেক অপরাধ করেছি, অনেক পাপ করেছি, তার শাস্তি আমার পাওয়া উচিত। তবে তোকে একটা ভালো খবর দিতে পারি। আমার মনে হয় তোর মা সাবিনা এখনো জীবিত আছে। কি বলেন? আমার মা জীবিত আছে? কোথায় সে, বলুন? আমি জানি না সে কোথায়। অপারেশনের পর সাবিতা হসপিটালেই ছিল। আমার হিসাব মতো অপারেশনের 1 সপ্তাহের মধ্যে তার মৃত্যু হওয়ার কথা। আমার সহকারীকে বলেছিলাম সাবিনার মৃত্যুর পর ওকে দাফন করে দিতে। আসলে সাবিনার সাথে এত বড় অন্যায় করার পর আমার সাহস হয়নি ওর সামনে যাওয়ার। পরবর্তীতে মৃত্যুর খবর পাওয়ার পরেও আমি লাশের কাছে যাইনি। কিন্তু 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 আমার মনে হয় সাবিনা এখনো জীবিত আছে। সেদিন ভুল ইনফরমেশন দেওয়া হয়েছিল আমাকে, তবে সাবিনা অ্যাড্রেস আমি জানি না। আয়ান হয়তো জানতে পারে। মিস্টার চৌধুরী। ইনসিয়া অবাক দৃষ্টিতে আয়ানের দিকে তাকালো। আমজাদ হোসেন ফের বলতে শুরু করলেন। কিছুদিন আগে আয়ান রুবিনার কাছে সাবিনার কিছু ফটো পাঠিয়েছিল। ডেট অনুযায়ী সিজারিয়ান অপারেশনের 15 দিন পর সেই ফটোগুলো তোলা হয়েছে। সাবিনা যদি মারা যায় তাহলে 15 দিন পরে এই ফটোগুলো কিভাবে তোলা হলো? আমার মনে হয় কোনোভাবে সাবিনা বেঁচে গিয়েছে। মা যদি জীবিত থাকে তাহলে আমাকে কেন খুঁজে বের করেনি? আপনি তো আমাকে অরফানেজে দিয়েছিলেন। মা চাইলে অবশ্যই আমাকে খুঁজে বের করতে পারতো। সাবিনা জানতো সে মৃত সন্তান জন্ম দিয়েছে। তোর কথা তোর মা জানতোই না। বাহ, আমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করে তাকে তো মারলেনি, সেই সাথে সন্তানের সুখ থেকেও বঞ্চিত করলেন। আপনার মতো অমানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ইচ্ছে করছে আপনাকে এক্ষুনি, মরে গেলেও তো জাহান্নামে জায়গা হবে না আপনার। আয়নের কাছে আমি অনেকবার জানতে চেয়েছি সাবিনার বিষয়ে, কিন্তু ও আমাকে কিছুই বলেনি। তুই একটু ওকে জিজ্ঞেস কর, সাবিনা সত্যি যদি জীবিত থাকে তাহলে আমি ওর পা ধরে ক্ষমা চাইবো। তারপর তোরা আমাকে যে কোনো শাস্তি দিলেও আমি সেটা মাথা পেতে মেনে নিতে রাজি। এতক্ষণ যাবৎ চুপ থাকলেও আয়ান চৌধুরী এবার বলতে শুরু করলো। সিয়াকে মিথ্যা আশ্বাস দিবেন না। আপনার মাস্টার প্ল্যানিং ফেল হয়নি। আপনার মিথ্যা ভালোবাসার উপহার সাবিনা আন্টি ঠিকঠাকভাবেই পেয়েছেন। সে বাঁচতে পারেনি আপনার বিশ্বাসঘাতকতার থেকে। তাহলে সেই ছবিগুলো? ভিএফএক্স এডিট আপনাকে ধূলিসাৎ করতে, সিয়ার সামনের নিজ মুখে সব সত্য স্বীকার করানোর জন্য আমিও প্ল্যান বানিয়েছিলাম। আপনার ওয়াইফ রুবিনা তো অভিমানুর ফুপি হয়। অভিমানুর বাবা ওমরের সাথে আমার বেশ ভালো সম্পর্ক। সাবিনা আন্টির বেশ কিছু ফটো তার কাছে ছিল। কিন্তু ওর কাছে কিভাবে? রুবিনার রুম থেকে উদ্ধার করেছে। অমর সাহেব সে ফটোগুলো আমাকে দিয়েছিল আপনার সত্যি সামনে আনার জন্য। অমর সাহেব অপরাধ আর অপরাধী কাউকে প্রশ্রয় দেন না। নিজের ছেলেকেও তিনি ছাড় দেননি। আমি সে ফটোগুলো পাওয়ার পর প্ল্যান করে সেগুলো এডিট করে রুবিনা হোসেনের কাছে পাঠিয়েছিলাম। এডিটটা প্রো লেভেলের ছিল, তাই আপনারা কেউই সেটা ধরতে পারেননি। আর এতে করে আমার প্ল্যানটাও সাকসেসফুল হয়। আপনাকে নিঃশেষ করা হলো, আর সিয়ার সামনে সমস্ত সত্যি চলে আসলো। শ্বশুরমশাই, মাস্টার প্ল্যান শুধু আপনি নন, আমিও করতে পারি। আয়ানের কথাগুলো শুনে আমজাদ হোসেন মাথায় হাত দিয়ে নিচে বসে পড়লেন। ইনসিয়া কান্না করতে করতে বলতে শুরু করলো। আফসোস হচ্ছে নাকি নিজের বোকামির জন্য? হিস, একটু সাবধান হলে আপনার রাজত্ব বেঁচে যেত, তাই না? আসলে আপনি অপরাধ বোধে নয়, আফসোসে ভুগছেন। আর এখন তো আপনার নিজের উপরই রাগ হচ্ছে, সেটা আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে। এত লোভ আপনার! আসলে লোকে ঠিকই বলে, মানুষ হত্যা করলে সেটা নেশায় পরিণত হয়। আমার মাকে দিয়ে যাত্রা শুরু, তারপর থেকে অর্গান ট্রাফিকিংয়ের জন্য অসংখ্য নির্দোষ মানুষকে হত্যা করেছেন আপনি।
অপরাধবোধ থাকলে কখনোই এরকম কাজ করতে পারতেন না। তুই কিভাবে এগুলো? জানি, সবই জানি। এই সাইভি আমাকে সবই বলেছিল। বিশ্বাস করুন, আমার ইচ্ছে করছে নিজের হাতে আপনাকে শেষ করে দেই। আপনাকে এইভাবে মারতে ইচ্ছে করছে যাতে করে তিলে তিলে কষ্ট পেয়ে মরতে পারেন আপনি। আপনার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আপনি হলেন আবর্জনা, আপনাকে সরিয়ে ফেলাই উত্তম। কিন্তু আমার নিজের নামের আগে খুনি শব্দটা বসাতে চাই না। আমি চাই না আমার সন্তানদের মা মানুষ হত্যা করুক। ওহ সরি, মানুষ নয়, অমানুষ হবে। কারণ আপনাকে মানুষের কাতার ফেললে মানব জাতির অপমান করা হয়। চেঁচামেচির কারণেই সিয়ানের ঘুম ভেঙে গেল। সিয়ানকে কাঁদতে দেখে আমজাদ হোসেন তাকে কোলে নিতে যাবে, তখনই ইনসিয়া তাকে বাধা দিয়ে নিজেই সিয়ানকে কোলে তুলে নিল। আমার নানু ভাইকে একবার আমার কাছে দিবি মা? কখনোই না। আমি চাই না আপনার মতো অমানুষের স্পর্শ আমার সন্তানের গায়ে লাগুক। আপনি না কারো স্বামী হওয়ার যোগ্য, না কারো বাবা, আর না কারো নানু। মিস্টার চৌধুরী, আমি এই লোকটাকে আপনার হাতে তুলে দিলাম। আপনি ওনাকে নিজের মতো করে সাজা দিবেন। তবে চাই বা না চাই, উনি আমার জন্মদাতা পিতা, এটা তো অস্বীকার করতে পারি না। তাই কষ্টটা একটু কম করে দিবেন। শিয়া, আমাকে কি ক্ষমা করা যায় না? ইনসিয়া কোনো প্রত্যুত্তর না করে ইনসিয়ানকে নিয়ে রুম থেকে প্রস্থান করল। ইনসিয়া চলে যেতে আয়ান চৌধুরী বাঁকা হেসে আমজাদ চৌধুরীর উদ্দেশ্যে বলতে শুরু করলো, কেমন দিলাম শ্বশুরমশাই? ফাতেপুর নিজেকে ফাঁসিয়ে ফেলেছেন, এবার ফল ভোগ করুন। আয়ান, আমি দেশ ছেড়ে চলে যাব, আমাকে ছেড়ে দাও প্লিজ। বলেছিলাম না আপনাকে শাস্তি দেবে সিয়া, কিন্তু ও যেহেতু দায়িত্বটা আমাকে দিয়েছে, তাই আমি আমার মতো করেই কাজটা করব। তবে কথা দিচ্ছি, খুব বেশি কষ্ট দিব না। কি বলুন তো? আপনার মতো কিটকে উপরে ফেলাই উত্তম। ইনসিয়া চোখের পানি মুছতে মুছতে নিচে এসে দেখে ওর শাশুড়ি অর্থাৎ আয়ান চৌধুরীর মা আলিয়া এসেছে। ওনার সাথে চামেলি বাই ও মবিনও রয়েছে। ইনসিয়া আলিয়ার সামনে গিয়ে তাকে সালাম দিল। আলিয়া সালামের উত্তর নিয়ে বলল, মৃদুল কোথায় বৌমা? আমি মৃদুলের সাথে দেখা করব। মৃদুলের কথা জিজ্ঞেস করায় নিশ্চুপ হয়ে গেল ইনসিয়া। চামেলি বাই নিজেও এবার প্রশ্ন করলেন, এই যে মেয়ে, তুমি আমাদের আয়নের বউ তাই না? আলিয়া বেটির কাছে আমি সবই শুনছি। যাই হোক, মৃদুলের এখন কি অবস্থা কও তো দেখি। শুনলাম গত রাতে ওর উপরে নাকি কেউ হামলা করছিল, আর মৃদুলের গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে। ইনসিয়া কিছু বলার পূর্বেই আয়ান সিঁড়ি দিয়ে নামতে নামতে প্রশ্ন করলো, আপনাকে এসব কথায় কে জানিয়েছে? মবিন? মবিন ঘাবড়ে গিয়ে আয়ানের দিকে এগিয়ে এসে বলল, স্যার, আমি কিছু বলিনি। গত রাতে আপনি হসপিটালের ডাক্তারের কাছে নিজের পরিচয় দিয়েছিলেন, সেখান থেকে সব ইনফরমেশন লিক হয়েছে। প্রতিটা চ্যানেলে তো এখন এটাই ব্রেকিং নিউজ। টিভি অন করে দেখুন। মবিনের কথা শুনে আয়ান চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস ছাড়ল। আলিয়া দৌড়ে এসে আয়ানের হাত ধরে বলল, আয়ান, মৃদুল কোথায়? আমাকে মৃদুলের কাছে নিয়ে চল। ছেলেটা নাকি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আমি ওকে দেখতে চাই। মবিনের কথা শুনে টিভি অন করার পর এই নিউজ দেখতেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফ্লোরে লুটিয়ে পড়ল তানিয়া। ভালোবাসার মানুষটার এই অবস্থা সে কিছুতেই মেনে নিতে পারছে না। হতে পারে মৃদুল তাকে ভালোবাসে না, কিন্তু সে তো বাসে, খুব করে ভালোবাসে। জীবনের প্রথম ভালোবাসা, সে এক অন্যরকম অনুভূতি। সে ভালোবাসার মানুষের এরকম একটা দুঃসংবাদ তানিয়ার বাচ্চা মন মেনে নিতে পারেনি। ইনসিয়া সিয়ানকে মবিনের কোলে দিয়ে ছুটে আসলো তানিয়ার কাছে। মবিনের কোলে যেতেই সিয়ানের সে কি কান্না। আয়ান চৌধুরী মবিনের কাছ থেকে সিয়ানকে কোলে নিয়ে তাকে প্রশ্ন করলো, শুধু আয়ান চৌধুরী আইডেন্টিটি লিক হয়েছে নাকি ওইটাও? শুধুমাত্র চৌধুরী ইন্ডাস্ট্রিজের অনার আয়ন চৌধুরী আইডেন্টিটি পাবলিক হয়েছে। হসপিটালে মিডিয়ার ভিড়। আয়ন চৌধুরীর ডান হাত মৃদুলের উপর বিতর্কিত হামলার কারণটা জানতে উচ্ছে পড়ছে মিডিয়ার লোকজন। আর আগের সময় মৃদুলের সাথে আমি আর ইসিএমএম ছিলাম, এটা হয়তো কেউ জানে না, তাই এই বিষয়ে নিউজ হয়নি। ঠিক আছে। একদিকে তানিয়া জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে, আরেকদিকে মা ও চামিলি বাই মৃদুলের কাছে যাওয়ার জন্য উতলা হয়ে উঠলেন। এদিকে আয়ান চৌধুরীর নিজেরও মানসিক অবস্থা ভালো নেই, তার উপর এখন আবার এই প্রেস মিডিয়ার ঝামেলা, আইডেন্টিটি লিক, সব মিলিয়ে আয়ানের একেবারে নাজেহাল অবস্থা। কথায় আছে না, বিপদ যখন আসে চতুর্দিক থেকেই আসে। আয়ানের পরিস্থিতি এখন ঠিক সেরকমই। মবিন মাথা নিচু করে বলল, বস, আমি ইচ্ছে করে আলিয়া আন্টি আর মাথানকে নিয়ে আসিনি। নিউজ দেখার পর আলিয়া আন্টি নাকি মৃদুলকে দেখার জন্য পাগলামি শুরু করে দিয়েছে, আর মাঠানও মৃদুলের জন্য দুশ্চিন্তায় ছিল।
আপনাকে কলে নামে মাঠান আমাকে কল করে ইমার্জেন্সি ডেকে পাঠায়। প্রথমে গিয়ে দেখি আলেয়া আন্টি সত্যিই অনেক উত্তেজিত হয়ে পড়েছেন, তাই বাধ্য হয়ে ওনাদেরকে এখানে নিয়ে এসেছি। আয়ান কোনো প্রত্যুত্তর না করে চামেলি বাইয়ের সামনে এসে বলল, মাঠান, মৃদুলের অবস্থা ভালো না। ডক্টর 72 ঘন্টা সময় দিয়েছে। এর মধ্যে ওর যদি জ্ঞান না ফিরে আসে তাহলে। পুরো কথা শেষ না করে কথা থামিয়ে দিল আয়ান। মৃদুলের মৃত্যুর কথাটা মুখ পর্যন্ত আসার আগেই গলা কাঁপতে শুরু করেছে তার। আয়ান চৌধুরী এমন একজন মানুষ যার ব্যক্তিত্ব একাধিক, যে কিনা ঠান্ডা মাথায় হাসতে হাসতে মানুষ খুন করে। মানুষ হত্যা করা তার কাছে জল ভাত। এত এত হত্যাকাণ্ডের পরেও তার মনে কোনো প্রকার ভয়, ডর, আফসোস, হতাশা কোনো কিছুই থাকে না। অথচ আজ এই কঠিন হৃদয়ের মানুষটাও নিজের মনুষ্যত্ব ব্যক্তিত্বের কাছে পরাজিত হয়েছে। কাছের মানুষের মৃত্যুর কথা চিন্তা করতেও তার কষ্ট হচ্ছে, ভয় লাগছে। পরিস্থিতি তাকে কখন কেমন পরিস্থিতির সম্মুখীন করবে সেটা কেউই বলতে পারে না। ইনসা তানিয়ার জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টা করছে। একটু জ্ঞান ফিরতে মৃদুলকে নিয়ে বিড়বিড় করতে করতে আবারও মূর্ছা যাচ্ছে সে। আয়ান চৌধুরী সিয়ানকে নিজের মা আলেয়ার কোলে দিয়ে বলল, মা, সেনকে দেখে রাখো, আমি মৃদুলকে সাথে করে বাড়ি ফিরবো। কিন্তু আমি শুনলাম মৃদুল নাকি। ওসব কিছু না, তুমি আমার উপর আস্থা রাখো। এরপর আয়ান চামেলি বাইকে বলল, আমার সার্বিক পরিস্থিতি সামাল দিতে সময় লাগবে। আপনি নাজমানটির সাথে এদিকটা একটু দেখবেন, আমার ফিরতে দেরি হবে। কিন্তু মৃদুল, আবার একই কথা কেন বুঝতে চাইছেন না? আপনার হসপিটালে গেলেই মৃদুল সুস্থ হয়ে যাবে না? মা যদি হসপিটালে গিয়ে মৃদুল ওরকম অবস্থায় দেখে তাহলে কি সহ্য করতে পারবে? এসব দেখার পর বাই এনি চান্স এমন মৃত্যুর কথা মনে পড়ে গেলে তখন কি হবে? সবকিছু জেনে বুঝে অবুঝের মতো আচরণ করে যাচ্ছেন। ঠিক আছে, আমি আলিয়া বেটিকে দেখে রাখবো। আয়ান মবিনের কাছে এসে বলল, আমার বেডরুমে ডক্টর আমজাদ হোসেন কাটকে রেখে এসেছেন। ওনাকে আমার আন্ডারগ্রাউন্ডে নিয়েছে। আমি হসপিটাল থেকে ঘুরে আসছি। কিন্তু আপনার ওখানে একা যাওয়াটা উচিত হবে না। হসপিটালের সিচুয়েশনটা খুবই খারাপ, আপনাকে দেখলে সবাই ঘিরে ধরবে। আয়ন চৌধুরী নিজেই নিজের সেলফ ডিফেন্স জানে। তবু আপনাকে আমি এভাবে ছাড়তে পারি না বস। মৃদুলের সেফটি আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি। ওকে কভার দিতে হবে। সিচুয়েশন খারাপ দেখে সিকিউরিটি বাড়িয়ে দিয়েছি। মৃদুলের সেফটি নিয়ে দুশ্চিন্তা করবেন না। ঠিক আছে। আয়ান চৌধুরী মবিনের সাথে হসপিটালে আসতে মিডিয়ার লোকজন তাকে ঘিরে ধরল। মবিনের সহায়তা ও পুলিশের থেকে সিকিউরিটি নিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়াই হসপিটালের ভেতরে প্রবেশ করলো আয়ান চৌধুরী ও মবিন। তারা ডক্টরের কেবিনে আসতে মৃদুলের ডক্টর বললেন, স্যার, পেশেন্টের জ্ঞান ফিরেছে, তবে লাইফ রিস্ক এখনো কাটেনি, ক্ষত বেশ গভীর। আয়ান চৌধুরী মবিনকে ইশারা করতে মবিন রিভলভার বের করে নিজের কপালে খুঁজতে খুঁজতে বলল, আপনাকে বলেছিলাম না আয়ন চৌধুরী আইডেন্টিটি যেন বাইরে লিক না হয়। তাহলে এগুলো কি টাকা খেয়ে সব ভুলে গেছে না? ডক্টর ভয় পেয়ে কম্পিত গলায় বলল, আমি কিছু বলিনি স্যার, আমি তো গত রাত থেকে পেশেন্টের সাথেই ছিলাম, আমি কোনো ইনফরমেশন বাইরে দিইনি। তাহলে ইনফরমেশনটা কি ভূত এসে মিডিয়াকে দিয়েছে? আই থিঙ্ক নার্স টাকার বিনিময়ে ইনফরমেশন লিক করছে। সকাল থেকে দেখছি না ওনাকে, ফোন সুইচ অফ। কোন নার্স? আয়ান স্যার, আমাকে পরিচয় দেওয়ার সময় আমার সাথে যে নার্সটা ছিল তার কথা বলছি। নাম কি? মিতা। এতক্ষণ চুপ থাকলেও আয়ান এবার মুখ খুলল। মবিন, ওই মিতা নামের নার্সটার পুরো ডিটেলস আমার চাই। তারপর ডক্টর, মৃদুলের রিলিজ পেপার রেডি করুন। রিসার্চ করিয়ে আমি এক্ষুনি মৃদুলকে বাড়ি ফিরব। স্যার, এটা তো ইম্পসিবল। পেশেন্টের সবেমাত্রই জ্ঞান ফিরেছে, রিস্ক এখনও আছেই। এই অবস্থায় ওনাকে বাড়ি নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়, এতে লাইফ রিস্ক বেড়ে যাবে। আমি যেটা বললাম চুপচাপ সেটা করুন। রিকোয়েস্ট নয়, অর্ডার করেছি আপনাকে। কিন্তু পেশেন্টের গার্ডিয়ান আমি, তার লাইফ রিস্ক আমি নেব। আপনার এত কথা বলার প্রয়োজন নেই। আপনাকে যেটা বলা হচ্ছে চুপচাপ সেটা করুন। আয়ান ডক্টরের রুম থেকে বাইরে আসার পর মবিন বলতে শুরু করলো, বস, মৃদুলকে নিয়ে যাওয়া কি ঠিক হবে? ও তো এখনো সুস্থ হয়নি। বাড়িতে নিয়ে যাওয়ার পর যদি সত্যি কোনো অঘটন ঘটে যায়? এই পরিবেশে থাকলে মৃদুলের লাইফ রিস্ক আরও বাড়বে। আমার একজন প্রতিদ্বন্দ্বী HIV-কে শেষ করেছে ঠিকই, কিন্তু সে ছাড়া এমন অনেকেই আছে যারা আমার দুটো পরিচয় সম্পর্কে অবগত। আর নিউজ দেখার পর মৃদুলের ক্ষতি করার জন্য তারা এখানে আসবে না, তার কি গ্যারান্টি? এখন কোনো হসপিটাল ওর জন্য সেফ না। কিন্তু বাড়িতে ট্রিটমেন্ট কিভাবে হবে? এনসি আছে, পেশেন্টের টেক কেয়ার সম্পর্কে ওর অনেক নলেজ। আর ডক্টর আমজাদ হোসেনের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে একটা সুযোগ দিতে চাই।
ওনার মাধ্যমে মৃদুলকে সুস্থ করবো আমি। নিজের কথা শেষ করে আয়ান মৃদুলের কেবিনে প্রবেশ করতেই দেখে চোখ বন্ধ করে শুয়ে আছে মৃদুল। তার দুই হাতেই স্যালাইন চলছে, মূলত একটাতে ব্লাড আর অন্যটাতে স্যালাইন। আয়ান মৃদুলের মাথার পাশে বসে তার হাতের উপর হাত রাখতে চোখ মেলে তাকালো মৃদুল। আয়ানের চোখে পানি দেখে মৃদু আওয়াজে বলল, তোর চোখে পানি একদম মানায় না আয়ান, কাঁদছিস কেন? এখন কেমন লাগছে? আমি ঠিক আছি, কিন্তু তুই কান্না করছিস কেন? আয়ানের আওয়াজ শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে ভেতরে ভেতরে কতটা কান্না করছে সে। আয়ানের গলা দিয়ে আওয়াজ যেন বের হতেই চাইছে না, কথা বলতে গিয়েও বারবার আটকে যাচ্ছে। আয়ানের পরিস্থিতি বুঝতে পেরে মৃদু হেসে বলল, আরে পাগল, এত সহজে মরবো না আমি। এরকম করলে কি হয়? দেখ, আমি একদম ফিট আছি। ইচ্ছে করছে কি জানিস, তোর এই অবস্থায় একটা ফটো তুলে এনশিয়াকে সেন্ড করি। আয়ান চৌধুরী কাঁদতেও জানে। এটা কিন্তু ডুমুরের ফুল দেখার মতো ব্যাপার স্যাপার। কতটা ফিট সে তো আমি দেখতেই পাচ্ছি। আমাকে রাগানোর জন্য কষ্ট করে কথা বলার প্রয়োজন নেই। গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না, তবুও ফাইজলাম করে যাচ্ছে। চুপচাপ শুয়ে থাক, নয়তো অ্যানাস্থেসিয়া দিয়ে অজ্ঞান করে রাখবো। মৃদুল ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে কাউকে দেখতে না পেয়ে আয়ানকে প্রশ্ন করল। আর কেউ আসেনি? আয়ান চৌধুরী কিছুক্ষণ চুপ থাকার পর মৃদুলকে সত্য জানানোর সিদ্ধান্ত নিল, কারণ না চাইলেও সত্যি জানানো ছাড়া আর কোনো উপায় নেই। আয়ানকে দুশ্চিন্তাগ্রস্ত দেখে মৃদুল প্রশ্ন করল, আয়ান, সব ঠিক আছে তো? এনশিয়া, মণিপুরা কোথায়? মৃদুল, আমি তোকে ডিসচার্জ করিয়ে বাড়িতে নিয়ে যাব। এই হসপিটাল কেন? এখন এমন একটা পরিস্থিতি যে কোনো হসপিটালে তোর জন্য সেফ না। মানে? আয়ান দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আমার আইডেন্টিটি পাবলিক হয়ে আছে। আয়ানের কথা শুনে মৃদুল উত্তেজিত হয়ে বসার চেষ্টা করলে আয়ান তাকে বাধা দিয়ে বলল, রিল্যাক্স, হাইপার হচ্ছিস কেন? শুধু আয়ান চৌধুরীর আইডেন্টিটি লিক হয়েছে, মাফিয়া এসিয়ার নয়। হসপিটালের বাইরে মিডিয়ার লোকজন উপচে পড়েছে। পরিস্থিতি বেশ বেগতিক। আমার দুটো পরিচয় জানে, আমার অনেক শত্রুই আছে। ওরা যে তোর উপর অ্যাটাক করবে না এর কোনো নিশ্চয়তা নেই। তাই আমি ডিসিশন নিয়েছি তোকে বাড়িতে ট্রিটমেন্ট করব। আয়ানের কথাগুলো শুনে শান্ত হওয়ার বদলে মৃদুলের শ্বাসকষ্ট উঠে গেল। নিজের এমন খারাপ অবস্থাতেও সে আয়ানকে নিয়ে বেশি চিন্তিত। এরকম নিঃস্বার্থ বন্ধু কজনের কপালে জোটে। আয়ান চৌধুরী তাড়াতাড়ি করে মৃদুলের মুখে অক্সিজেন মাস্ক সেট করে দিল। সবেমাত্র জ্ঞান ফিরেছে তানিয়ার, কান্না যেন বন্ধই হচ্ছে না তার। ইনসিয়া তানিয়াকে বুকে নিয়ে মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কান্না করো না তানিয়া, এটা কি ধরনের ছেলে মানুষই বলো তো? কান্না করলে মৃদুল স্যার তো আর সুস্থ হয়ে যাবে না, তাই না? ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আপু, কালকে উনি যদি আমার জন্য থেকে যেতেন তাহলে এরকমটা হতো না। আমি আরেকটু জোর কেন করলাম না? কারো কপালে কখন কি আছে কেউই বলতে পারে না। আল্লাহ যদি কপালে বিপদ লিখে রাখে তাহলে সেটা ঘরে বসেও হবে। শান্ত হও তুমি। আমি ওনার সাথে দেখা করবো আপু, আমাকে ওনার কাছে নিয়ে চলো। হসপিটালের সিচুয়েশন এখন ভালো না। এই মুহূর্তে ওখানে যাওয়া মানে পরিস্থিতি আরও জটিল করে তোলা। আর মৃদুল স্যার যদি জানে তুমি ওখানে গেছো তাহলে উনিও কিন্তু রাগ করবেন। যদি খারাপ কিছু হয়ে যায় না আপু, আমি যাব ওখানে। তানিয়া, পাগলামি বন্ধ কর। এখানে কারোরই মন মেজাজ ভালো নেই, সবার মনেই অশান্তি বিরাজ করছে। এর মধ্যে তুই আবার কি শুরু করলি বলতো? এত টেনশন হলে নামাজে বসে মৃদুলের জন্য দোয়া কর। নাচপান্টির কথা শুনে তানিয়া আবারও কেঁদে দিয়ে বলতে শুরু করলো, তার মানে ওনার বেঁচে থাকার চান্স নেই, তাই তো? ইনসিয়া কিছু বলতে যাবে তখনই আয়ান চৌধুরী ও মবিন দুজনে মৃদুলকে ধরাধরি করে বাড়ির ভেতরে প্রবেশ করলো। তানিয়া মৃদুলকে দেখতে ছুটে আসলো তার কাছে। মৃদুল কোনো মতে দাঁড়িয়ে আছে আয়ান ও মবিনের সহায়তায়। দু হাতে ক্যানোলা করা, মাথায় ব্যান্ডেজ, পেটে ব্যান্ডেজ, শরীরের আরও বিভিন্ন জায়গায় ওয়ান টাইম ব্যান্ডেজ লাগানো। মৃদুলের এরকম করুণ পরিস্থিতি দেখে তানিয়ার কান্না যেন আর বাদ মানছে না। সে দু পা উঁচু করে মৃদুলের গালে হাত রেখে কাপা গলায় প্রশ্ন করল, আপনি ঠিক আছেন তো মৃদুল? খুব কষ্ট হচ্ছে তাই না? কালকে যদি না যেতেন তাহলে এরকম কিছু হতো না। আপনি এত জেদি কেন বলুন তো? সকলের সামনে তানিয়ার এরকম আচরণে বেশ অস্বস্তিতে পড়ে গেল মৃদুল। সে কিছু বলবে তার আগেই তানিয়া ফের বলতে শুরু করলো, যাই হোক, আল্লাহ আপনাকে জীবিত রেখেছেন, এটাই আলহামদুলিল্লাহ। আমি আপনার সমস্ত ভালোবাসা সেবা দিয়ে আপনাকে ঠিক করে আগের মতো সুস্থ করে তুলব। দেখবেন আমি আপনাকে এক মুহূর্ত কাজ ছাড়া করব না। তানিয়ার আচরণ উপস্থিত সবাই বিব্রত বোধ করছে। ইনসিয়া অসহায় দৃষ্টিতে নাচপান্টির দিকে তাকালে তিনি তানিয়ার হাত ধরে টেনে নিয়ে বললেন, মাথা খারাপ হয়ে গেছে তোর? এখানে আমরা বড়রা আছি, এতগুলো মানুষের সামনে কি শুরু করলি?
অসভ্যতামির সীমা থাকা উচিত। আয়ান ইনসিয়ার উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি করে গেস্ট রুমটা ঠিক করো, আমরা ধীরে সুস্থে মৃদুলকে নিয়ে আসছি। আয়ানের কথা শেষ হতে দেরি। তানিয়া উত্তেজিত হয়ে বলল, আমি যাচ্ছি, আমি যত্ন সহকারে সব গোছাবো যাতে মৃদুলের কোনো রকম অসুবিধা না হয়। তানিয়ার পিছু পিছু ইনসিয়াও গেল দ্রুততার সাথে রুমটা গোছানোর জন্য। ওরা প্রস্থান করার পরে মৃদু আওয়াজে বলল, আয়ান, এই মেয়েটা এখানে থাকলে আমার আর সুস্থ হওয়া হবে না। ওকে দ্রুত বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। মৃদুলের কথার কোনো প্রত্যুত্তর না করে আয়ান নাচবান্টির উদ্দেশ্যে বলল, মা কোথায় আন্টি? তোর মা তো মৃদুলের জন্য খাওয়া বন্ধ করে বসে আছে। চামেলি আপা ওনাকে নিয়ে কিছুক্ষণ আগেই রুমে গেল। ওনাদের জন্য পেছনের দিকের রুমটা দিয়েছি আমি। সিয়ান তোর মায়ের কাছেই আছে। ঠিক আছে, আমি বলার আগে মৃদুলের আসার কথা ওনাদেরকে জানাবেন না। আয়ান চৌধুরী আমজাদ হোসেনকে নিয়ে মৃদুলের রুমে আসতে অবাক হলো ইনসিয়া। সে আয়ানের উদ্দেশ্যে, এই লোকটাকে এখানে নিয়ে আসলেন কেন? বলছিলাম না ওনাকে সাজা দিতে? মৃদুলের চিকিৎসা উনিই করবেন, বাইরের পরিবেশ ওর জন্য সেফ না। আমার মনে হয় আমজাদ হোসেনকে ওনার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দেওয়া উচিত। আপনার যমজ ভাইকে মার্ডার করার অপরাধে আপনি নিজেও আপনার বাবাকে মার্ডার করেছিলেন, আর এই লোকটা আমার মাকে মার্ডার করেছে, সেটাও নির্মমভাবে। আমার জীবনটা বিষাদময় বানিয়েছে। আমি ওনাকে ছাড়বো না। কিছু কিছু অপরাধের কোনো প্রায়শ্চিত্ত হয় না, না হয় ক্ষমা। তোমার কি মনে হয় সিয়া, আমি ওনাকে ক্ষমা করে দিব? কখনোই না। আয়ান চৌধুরী যেখানে নিজের বাপকেও ছাড় দেয়নি, সেখানে এনে তো অন্য মানুষ। আয়ানের কথা শুনে আমজাদ হোসেন ঘাবড়ে গিয়ে বললেন, তুমি এগুলো কি বলছো আয়ান? প্লিজ আমাকে মেরো না, আমি বাঁচতে চাই। মারবো না, তবে ছাড়া পর আশাও করবো না। আপনাকে জীবন্ত এমন অবস্থায় রাখবো মৃত্যুকে আলিঙ্গন করার জন্য ছটফট করবেন, কিন্তু মৃত্যু আপনাকে ধরা দিবে না। আপনার অতীব পছন্দের কাজ আপনাকে করে যেতে হবে, না চাওয়া সত্ত্বেও। আয়ান, এনিওয়ে, আজকে থেকে আপনার ডিউটি শুরু। মৃদুলকে পুরোপুরি সুস্থ করে তোলার সম্পূর্ণ দায়িত্ব আপনার। যদি হেরফের হয় তাহলে আপনার দশা অভিমানের মতোই হবে। আমজাদ হোসেন মৃদুলের চেক আপ করে নতুন কিছু মেডিসিন লিখে দিল। ড্রেসিং করার জন্য এই মেডিসিনগুলো দরকার। পেয়ে যাবেন। মবিন, ওনাকে বাংকার রুমে নিয়ে যাও, প্রয়োজন ব্যতীত ওনাকে বাইরে আনবে না। মবিন আমজাদ হোসেনকে নিয়ে প্রস্থান করার পর ইনসিয়া আয়নের উদ্দেশ্যে বলল, এই লোকটাকে বিশ্বাস করে কি ঠিক হবে? উনি যদি মৃদুল স্যারের কোনো ক্ষতি করে দেয় তখন? আমি জেনে শুনে ডিসিশন নিয়েছি সিয়া, আমি মৃদুলের কোনো ক্ষতি হতে দিব না। ইমনকে বাঁচাতে পারেনি ঠিকই, কিন্তু মৃদুলের জন্য আমি সর্বোচ্চ করতে প্রস্তুত। মৃদুল আমার আরও একটা ভাই। আয়ানের কথাগুলো শুনতে পেয়ে মৃদু আওয়াজে বলল, আয়ান, তোর ইমনের কথা মনে আছে? হঠাৎ করে মৃদুলের আওয়াজ পেয়ে থতমত খেয়ে গেল আয়ান। সে ভেবেছিল মৃদুল এখন অবচেতন রয়েছে। আয়ানকে নিশ্চুপ দেখে মৃদুল ফের বলতে শুরু করলো, তুই তো কখনো এই বিষয়ে আমাকে কিছুই বলিসনি। আলিয়া আন্টির থেকে তোর যমজ ভাইয়ের সম্পর্কে জানতে পারি আমি। ভেবেছিলাম ইমনের কথা হয়তো বা তোর মনে নেই, তুই কষ্ট পাবি বিধায় আমিও তোকে কিছু বলিনি। আয়ান কিছু বলার পূর্বে ইনসিয়া বলতে শুরু করলো, মিস্টার চৌধুরীর সবই মনে ছিল স্যার। ইমন ভাইয়াকে তার নিজের বাবাই মার্ডার করেছিলেন। ইনসিয়া পুরো ঘটনা খুলে বলার পর মৃদুল আয়ানের উদ্দেশ্যে বলল, তুই মনের মাঝে এত কষ্ট চেপে রেখেছিস, একবারও আমাকে জানালে না। মনের কথা শেয়ার করলে কিছুটা হলেও হালকা ফিল হয়। তুই এরকম কেন আয়ান? কিছু কিছু দুর্বলতা গোপন রাখে উত্তম। আমি নিজের দুর্বলতা বাইরে আনতে চাই না। আয়ানের কথার পিছে মৃদুল কিছু বলার পূর্বে মবিন এসে উপস্থিত হলো। বস, এই তানিয়া তো জাজ সে তাই কাণ্ড শুরু করেছে। ওকে আটকে রাখা অসম্ভব হয়ে যাচ্ছে। তানিয়া আবার কেন? আয়ানকে থামিয়ে দিয়ে ইনসিয়া বলল, ওকে ভিতরে আসতে দিন। ঠিক আছে ম্যাম। মবিন যাওয়ার পর আয়ান ইনসিয়ার উদ্দেশ্যে বলল, কি হচ্ছেটা কি বলবে? আয়ান, তানিয়া এখনও এখানে কি করছে? ওকে দ্রুত বাড়ি পাঠানোর ব্যবস্থা কর। মেয়েটার মাথার স্ক্রু একদম ঢিলা। বুঝতে পারছি না তানিয়া হঠাৎ এরকম কেন করছে। মেয়েটা তো অনেক শান্ত আর ভদ্র ছিল। ইনসিয়া হেসে দিয়ে বলল, ওকে প্রেম রোগে ধরেছে, তাই এরকম পরিবর্তন। প্রেমিকের সহানুভূতি না পেলে সে আর শান্ত হবে না। মানে তানিয়া মৃদুল স্যারের প্রেমে হাবুডুবু খাচ্ছে। জীবনের প্রথম প্রেম, এর অনুভূতি যে ভয়ানক। প্রেম রোগ যদি একবার ধরে, সেই রোগী নিরাময় হওয়া বেশ মুশকিল। মৃদুল স্যারের থেকে ভালোবাসাময় সহানুভূতি না পেলে তানিয়ার এই রোগ আর ভালো হবার নয়। ইনসিয়ার কথা শুনে আয়ান মৃদুলের দিকে তাকালে মৃদুল বিরক্তির স্বরে বলল, কি অবাস্তব কথাবার্তা!
বলতো এটা কি কোনোদিন সম্ভব? তানিয়া আমার থেকে 18 থেকে 19 বছরের ছোট। ঠিক বয়সে বিয়ে করলে আমার নিজেরই 14 থেকে 15 বছর বয়সী সন্তান থাকতো। তানিয়াকে আমি বাচ্চা মেয়ে ছাড়া অন্য নজরে কখনোই দেখিনি। শুধু কয়েকবার তানিয়াকে নিয়ে বের হয়েছিলাম ওকে হেল্প করার জন্য আর তোর প্রয়োজনে। এর মধ্যে যতটুকু কথাবার্তা বলা উচিত ততটুকুই হয়েছে। এছাড়া এনসিআর সাথে কন্ট্যাক্ট করার জন্য ওর ফোনে কয়েকবার কল করেছি, ব্যাস এতটুকুই। এগুলোর কারণে মেয়েটা যে এখন আমাকে নিয়ে এরকম কিছু ভেবে বসবে কে জানতো। আবেগের বয়স তো, তাই বাস্তবিক জ্ঞান এতটুকু নেই ওর মধ্যে। মৃদুল স্যারের কথা একদম কানে নেবেন না মিস্টার চৌধুরী। হিজ ডিফারেন্ট কোনো বিষয় হলো নাকি বলুন তো? তানিয়া তো অনেক ভালো মেয়ে। মৃদুল স্যারের জন্য তানিয়া একদম পারফেক্ট। আপনি ওদের বিয়ের ব্যবস্থা করুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। তবে মৃদুল স্যারের বয়স তো কম হলো না। এখন একজন জীবনসঙ্গী থাকা অতি জরুরি। আরও বেশি দেরি করে বিয়ে করলে যখন বাচ্চা হবে তখন ওরা স্যারকে দাদু বলে ডাকবে। আমি এরকমই ভালো আছি, বিয়ে করে ঝামেলায় জড়াতে চাই না। বিয়ে মানে প্রচুর প্যারা। অনেক হয়েছে, এবার চুপ কর। মৃদুল, তুই সবসময় বলিস না আমার জন্য তুই সব কিছু করতে প্রস্তুত, তাহলে আমার কথায় তো অবশ্যই রাজি হবি, রাইট? মৃদুল কিছু একটা চিন্তা করে বলল, তুই যদি বলিস এখনই নিজেকে শেষ করে দিতে, আমি তাতেও রাজি। কিন্তু প্লিজ তানিয়াকে বিয়ে করতে বলিস না। আমি ওকে নিয়ে এরকম কিছু কখনো চিন্তা করিনি। করেনি তাতে কি হয়েছে? এখন করবেন, বেশি কথা বলবেন, আপনার ক্ষতগুলোতে চাপা আঘাত দিব বলে দিলাম। আর চলার পথে এমন জ্বালাতন করব না। চেষ্টা করেও এই তানিয়ার থেকে মুক্তি পাবেন না। তানিয়ার আওয়াজ শুনে মৃদুল সহ ইনসিয়া ও আয়ান তার দিকে তাকালো। মিস্টার চৌধুরী, আমার মনে হয় এদেরকে একটু প্রাইভেসি দেওয়া উচিত। আয়ান মুচকি হেসে সম্মতি দিলে ইনসিয়া প্রস্থান করলো। আয়ান যাওয়ার সময় তানিয়াকে ফিসফিস করে বলল, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছ। কথা দিচ্ছে তোমার বাবা মাকে মানিয়ে খুব শীঘ্রই বিয়ের আয়োজন করব। যাও, মৃদুলের কাছে যাও। আয়ান প্রস্থান করার পর তানিয়া মৃদুলের মাথার কাছে বসে বলল, আয়ান ভাইয়াও রাজি। এবার আপনি না না করেও কোনো লাভ হবে না মিস্টার মৃদুল। আমাকে তো বিয়ে করতেই হবে। সবার মাথায় পাগলামির ভাইরাস ঢোকাচ্ছ তুমি। এতটুকু বাস্তব জ্ঞান নেই? এসব বাজে বাজে চিন্তা বাদ দিয়ে মন দিয়ে পড়াশোনা করো, বড় হও। সামনে তো এসএসসি পরীক্ষা। কলেজে গেলে অনেক ছেলে পাবে, তখন আর এই মধ্যবয়স্ক মৃদুলের কথা মাথায় আসবে না। আমি ভালোবাসা এত সস্তা নয় যে আজ এর তো কাল আরেকজনের প্রেমে পড়ব। আমার শুধু আপনাকেই চাই, ব্যাস। সামনে পরীক্ষা আর উনি এখন প্রেম ভালোবাসা নিয়ে ব্যস্ত। একটা দিব কানের নিচে। সে পরে দিবেন ক্ষণ, এখন মনকে বিয়ের জন্য প্রস্তুত করিনি। আচ্ছা, আমার মধ্যে তুমি কি পেয়েছো বলো তো? তোমার জন্য অল্প বয়সী অনেক ছেলে আছে, তাদের কারো প্রেমে পড়তে। ভালোবাসা এত কিছু দেখে হয় না। আপনার চাল চলন, স্টাইল, কথাবার্তা সব কিছু আমার ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো আমার কাছে আমি নিজেকে সুরক্ষিত মনে করি। আমি জানি আপনার ভালোবাসাও আপনার মতোই সুন্দর, তাই আপনাকে আমি জীবনসঙ্গী করতে চাই। বয়স অল্প হলেও কথাবার্তার দিক দিয়ে অনেক বড় হয়ে গেছো দেখছি। আমি এতটাও ছোট নই, আর এখনকার যুগে আমার থেকে ছোট মেয়েরাও অনেক কিছু বোঝে। যাই হোক, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনি বিয়েতে রাজি আছেন। এখন শুধু আপনার সুস্থ হওয়ার অপেক্ষা মাত্র। কি দেখে মনে হলো আমি বিয়েতে রাজি? অসম্মতি থাকলে কর্কশ গলায় কথা বলতেন, আমাকে এতক্ষণে বকাঝকা শুরু করে দিতেন। কিন্তু আপনি যেগুলো কোনোটাই করেননি, উল্টো শান্ত হয়ে কথা বলছেন। আপনার ঠোঁটের মুচকি হাসির রেখাই বলে দিচ্ছে আপনিও আমাকে জীবনসঙ্গিনী করতে একদম রাজি। মৃদুল কিছুক্ষণ চুপ থেকে গম্ভীরভাবে বলল, এসব চিন্তা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হও। পরীক্ষার রেজাল্ট ভালো হওয়া চাই। তানিয়া মুখ বাঁকিয়ে তাকালে মৃদুল তানিয়ার হাতটা আলতো করে ধরে বলল, পরীক্ষার রেজাল্ট ভালো হলে তারপর ভেবে দেখব। এখন এসব চিন্তা ভাবনা বাদ দাও, আমার কথা বুঝেছো? তাহলে প্রমিস করুন, আমার রেজাল্ট ভালো হলে সেদিনই আমাকে বিয়ে করবেন। মৃদুল কোনো প্রত্যুত্তর না করে মুচকি হাসলো। আয়ান বাইরে আসার পর আলিয়া তার উদ্দেশ্যে বলল, তুই তো বলছিলি মৃদুলকে সাথে করে আনবি। কোথায় মৃদুল? ঘরে আছে। আমাকে নিয়ে চল। মৃদুল একটু ব্যস্ত আছে মা, আমি নাজমানটাকে বলে দেবো, উনি তোমাকে মৃদুলের কাছে নিয়ে যাবেন। বস, আলেয়া আন্টি যাওয়ার সময় হলে আমাকে জানাবেন, আমি ওনাদেরকে পৌঁছে দেব। আমি যাব না। আমি আমার ছেলে আর নাতির সাথে বাকিটা জীবন কাটাতে চাই। আলিয়ার কথা শুনে আয়ান অবিশ্বাস্য দৃষ্টিতে তাকালো তার দিকে। আলিয়া বলতে শুরু করলেন,
আজকে দেখলাম তো বোমা ওই তানিয়া নামের মেয়েটারে নিয়ে ব্যস্ত। এদিকে আমার নাতির দিকে কারোর কোনো খেয়ালই নাই। বৌমার আবার বাচ্চা হলে নাতিটাকে দেখার মতো কেউ থাকবে না, সেটা ভালো করেই বুঝতে পারছি। তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি এখানেই থেকে যাব। আলিয়ার কথা শুনে ইনসিয়া ও আয়ান দুজনেই খুশি হলো, কারণ যেটাই হোক আয়ানের মা যে তাদের সঙ্গে থাকার জন্য রাজি হয়েছেন এটাই অনেক। আয়ান নবীনের হাত ধরে একপাশে এসে বলল, আমজাদ হোসেনের জন্য আমার সিক্রেট গ্রাউন্ড স্পেশাল রুম তৈরির কাজ শুরু করে দেয়। মৃদুল সুস্থ হওয়ার পর আমজাদ হোসেনকে ওখানেই রাখবো। কিন্তু ওনার শাস্তি? এরে তো না সাজা। আমৃত্যু কোনোদিন পৃথিবীতে আলো বাতাস পাবে না। আমার আন্ডারগ্রাউন্ডের বদ্ধ রুমে পৌঁছে মরতে হবে। আর ওনাকে শুয়ে বসিয়ে খাওয়ানোর কোনো প্রশ্ন আসে না। আমার গ্যাং মেম্বার্সদের কেউ অসুস্থ হলে, ইনজুরিতে পড়লে তার ট্রিটমেন্ট করবে ডক্টর আমজাদ হোসেন। কাজ না করলে খাবার বন্ধ। আয়ন চৌধুরী আন্ডারে কাজ করেই খেতে হবে। আমি অপরাধ ক্ষমা করতে পারি, কিন্তু অপরাধীকে নয়। অপরাধ করলে এর শাস্তি পেতে হবে, সে যে হোক না কেন। ওকে বস, আমি আজকে থেকে কার্যক্রম শুরু করে দিচ্ছি। রাতে আয়ানের বুকে মাথা রেখে শুয়ে আছে ইনসিয়া। আয়ান চৌধুরী তার কপালে চুম্বন করে বলল, সিয়ানকে একটু দিবে? ছেলেরা কি আজ সারাদিন আদর করতে পারেনি? ইনসিয়া উঠে বসলে আয়ান চৌধুরী ঘুমন্ত সিয়ানকে নিজের বুকের এক পার্শ্বে নিল। এরপর সে ইনসিয়াকে অন্য হাতের বাহু ডোরে নিয়ে শান্ত কণ্ঠে বলল, আচ্ছা সিয়া, সত্য করে একটা কথা বলবে? হুম। তুমি কি আমার সাথে সুখী আছো? হঠাৎ এই কথা বলছেন যে? আমাদের বিয়ের সময় তুমি তো জানতে না আমার প্রফেশন কি, কিন্তু এখন তো সবই জানো। আমি একজন আন্ডার কভার মাফিয়া। হতে পারে আমি প্রকৃতপক্ষে কোনো খারাপ কাজ করি না, কিন্তু স্মাগলিং সহ নানা ধরনের অপরাধ আটকাতে, সেগুলো ধূলিসাৎ করার জন্য আমাকে এসবের সঙ্গে ইনভলভ হতে হয়, মার্ডার করতে হয়। এই পথে আমার শত্রুর সংখ্যা অনেক, প্রতিটা পদে পদে লাইফ রিস্ক। গতকাল আমার শত্রুরা তোমার উপর অ্যাটাক করেছিল। তুমি আমার কাছে সুস্থ, স্বাভাবিক, সাধারণ জীবন চেয়েছিলে, কিন্তু আমার প্রফেশনের কারণে সেটা চাইলেও কখনো সম্ভব না। অনেকে আমার রিয়েল পরিচয় জানে। সাপোজ আমি যদি আন্ডারওয়ার্ল্ড ছেড়ে দিয়ে সাধারণ মানুষের মতো জীবনযাপনের চেষ্টা করি, তাতেও কোনো লাভ হবে না। আমার শত্রুরা ঠিক অ্যাটাক করবে আমাদের উপর। আন্ডারওয়ার্ল্ড এমন একটা জগৎ যেখানে প্রবেশ করা খুব সহজ, কিন্তু বের হওয়া অসম্ভব। এখানে তোমার এত এত প্রতিপক্ষ শত্রু তৈরি হবে, যাদের কারণ চাইলেও কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসা সম্ভব না। কিন্তু এখন আমার একটা আইডেন্টিটি পাবলিক হয়ে আছে। এতদিন নিজেকে মিডিয়া ক্যামেরার আড়ালে রাখতাম, যেন কোনো রকম কভারেজ ছাড়া স্বাধীনভাবে চলাফেরা করতে পারি। এখন সেই রাস্তাটা বন্ধ হয়ে গেল। আমার জীবনের প্রতিটা ধাপই কঠিন। আমার সাথে যারা জড়িত আছে তাদেরও একই অবস্থা, যে কোনো মুহূর্তে অ্যাটাক হতে পারে তাদের উপর। মানুষের জীবন তো স্থায়ী নয় মিস্টার চৌধুরী। আজ হোক বা কাল মানুষকে মারা যেতেই হবে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আল্লাহ চাইলে এখন এই মুহূর্তে আমাদের জান কবজ করতে পারেন। তাই মৃত্যুকে নিয়ে আমি ভয় পাই না। আপনাকে কথা দিচ্ছি, আমি ডেলিভারির পর মনোযোগ দিয়ে সেলফ ডিফেন্স শিখব, যাতে এরকম সিচুয়েশন আসলে লড়াই করে মৃত্যুবরণ করতে পারি। আমি বা আপনি, আমরা কেউই তো কোনো খারাপ কাজ করছি না, মানুষের ক্ষতিও করিনি। আপনি যা করেন মানুষের ভালোর জন্য। এর কারণে কেউ যদি আমাদের মেরে ফেলতে সক্ষম হয়, তাহলে সেই মৃত্যু বরণ করে নিতে আমার কোনো আপত্তি নেই। কেউ না জানুক, আমি তো জানি আমরা কোনো খারাপ কাজ করিনি। মানুষের ভালোর জন্য জীবন দেওয়া অনেক গর্বের। আমি আপনাকে ভালোবাসি মিস্টার চৌধুরী। আপনার কাজ, আপনাকে নিয়ে আমি গর্বিত। তাই লাইফ প্রোটেক্টস নিয়ে আমি আর ভাবি না। শুধু একটা বিষয় খারাপ লাগছে, যদি হেলাফেলা না করে মনোযোগ দিয়ে সেলফ ডিফেন্সটা শিখতাম, তাহলে হয়তো বা মৃদু স্যারকে সেভ করতে পারতাম। ফাইট ব্যাক করে আমিও তাদের প্রতিরোধ করতে পারতাম। আচ্ছা, মৃদুলকে স্যার বলে কেন সম্বোধন করছো? ভাইয়া বলবে ওকে। অভ্যাস পরিবর্তন করা খুব একটা কঠিন কিছু নয়। এখন থেকে ভাইয়া বলার চেষ্টা করব। কিছুক্ষণ নীরবতার পর ইনসিয়া আয়ানের বুকের এক পাশে মাথা রেখে বলল, মিস্টার চৌধুরী, আপনি আমার সাথে সুখী তো? কি মনে হয়? জানি না। আয়ান চৌধুরী সিয়ানকে বিছানায় শুয়ে দিয়ে ইনসিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসা কাকে বলে জানো? দূরে থাকলে স্মৃতি হারালো নির্দিষ্ট মানুষের প্রতি যে ভালোবাসার অনুভূতি, সেটির প্রকৃত ভালোবাসা। আমি অজ্ঞাত থাকার পরও প্রতিটা সময় বারে বারে তোমার প্রতি ভালোবাসা অনুভব করতাম। তোমার থেকে দূরে থাকার চেষ্টা করেও সফল হয়নি। প্রতিটা সময় মনের ভেতরে কেমন এক অশান্তি বিরাজ করত। বুঝতাম না এর কারণ কি, কিন্তু তুমি আবারও আমার জীবন আসার পর অশান্তির মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। আর তারপর
তুমি তো ভালোবাসার সাথে সাথে সন্তান সুখটা উপহার দিলে আমাকে। নতুন করে আবারও বাবা হতে চলেছে। ভালোবাসার মানুষ, সন্তান, জন্মদাত্রীর মায়ের সান্নিধ্য, মৃদুলের মতো একজন প্রকৃত বন্ধু কি নেই আমার? সব কিছুতেই পরিপূর্ণ আমি। আমার মতো সুখী ব্যক্তি আর কি হতে পারে সিয়া? তুমি আমাকে সেই সমস্ত খুশি এনে দিয়েছ যেগুলো না পেলে হয়তো বা আফসোসের সাথে আমার জীবন শান করত। বিশ্বাস করো, এখন মৃত্যু হলে জীবনের প্রতি আমার আর কোনো অভিযোগ থাকবে না, কোনো আফসোস থাকবে না। আমার একাকী জীবনে আপনিও এসেছিলেন সুখের প্রতীক হয়ে। আপনি না আসলে হয়তো বা সেরকম একাকিত্বের মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতাম। বাবা মাকে দেখার অপূরণীয় প্রত্যাশা নিয়ে জীবন বাসনা ঘটত। কিন্তু আপনি আমার জীবনের সকল দুঃখ কষ্ট অপ্রাপ্তিগুলো দূর করে জীবনটাকে খুশিতে পরিপূর্ণ করে দিয়েছেন। আপনি আমার জীবনে না আসলে আমি কখনোই এত কিছু পেতাম না। সৃষ্টিকর্তা চাইলে কী না পারে বলুন। অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে আমাদের দুজনের মিল ঘটিয়ে দিল। দু প্রান্তের অপরিচিত দুজন মানুষ, আজ আমরা একে অপরের পরিপূরক। ভালোবাসি বউ, অনেক বেশি ভালোবাসি। আয়ান চৌধুরী ইনসিয়ার কপালে গম্ভীর চুম্বন করে তাকে নিজের বুকে মিশিয়ে নিল। ইনসিয়াও পরম প্রশান্তি লাভের আশায় আয়ানের বুকে সঁপে দিল নিজেকে। এই মানুষটা যে তার অতীব আপন, তার স্বামী, পরকালের একমাত্র সঙ্গী।